ভোর হতেই কুয়ো খোঁড়া হলো। পুলিশ আমাকে ডাকলো শনাক্ত করার জন্য। ওর বাবা দাদার কাছে খবর গিয়েছে, ওরাও নিশ্চয়ই এবার এসে পড়বে। আমি শনাক্ত করতে এসে থমকে দাঁড়ালাম। নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের জন্য নতুন বছরের শুরুতেই থাকছে নতুন চমক। আপনাদের জন্য আমরা আনতে চলেছি গ্রাম বাংলার ভূত ভূতুম সিরিজ। প্রত্যেক মাসের শেষ শুক্রবার থাকবে এই সিরিজের এক একটি ভূত ভূতুমের গল্প। তবে তার আগে আজ আপনারা শুনবেন জয়ন্ত দের লেখা একটি ভৌতিক গল্প, কঙ্কাল হাতের বালা। গল্পের কথক ও সমীরের ভূমিকায় রূপঙ্কর। শুরু হচ্ছে কঙ্কাল হাতের বালা। সত্যি বলতে কি, আমি আর বিয়ে করতে চাইনি। কেন চাইনি, কিসের জন্য চাইনি, সেসব কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমি আর সেসব কথা তুলতে চাই না। তবে আমি আর বিয়ে করতে চাইনি। বিয়ে, সংসার, এসব ব্যাপারে আমার কেমন ঘেন্না জন্মে গেছে। বাদ বাকি জীবনটা নিজের মতো করে কাটাতে চাই। আমার এই কথায় যে কেউ ভাববে আমি এবার ফুর্তি করে জীবন কাটাবো। সত্যিই তো, কলকাতার মতো শহরে ফুর্তি করার উপকরণ কম নেই, কিন্তু সেসবের মূল্যও অনেক। অত টাকা আমি রোজগার করি না যে দেদার ফুর্তি করে জীবনটা কাটিয়ে দেব। আমি গ্রামের ছেলে, সামান্য চাকরির ওপর ভরসা করে এই শহরে এসেছি। আমার গ্রাম কলকাতা ঘেঁষা নয়। আমাদের বাড়ি এগরা। এগরা থেকে আরও 12-14 কিলোমিটার রাস্তা পেরিয়ে নিগুয়া। কলকাতা থেকে অন্তত 4.5-5 ঘন্টার রাস্তা। গ্রামে মা থাকে, কুমকুম আর নেই। ওখানে সে থাকে না। কোথায় থাকে তা আমি জানি না, এখন আর জানার চেষ্টাও করি না। প্রথম অনেক চেষ্টা করেছিলাম। ওর বাবার বাড়ি রামনগর গিয়েছি বারবার। গিয়ে একবার শুনলাম ও পিসির বাড়ি গেছে, কাঁথি। সেই পিসির বাড়ির ঠিকানা জোগাড় করে কাঁথি গেলাম, সেখানেও সে নেই। কুমকুমের এক পিস্তত বোন আমাকে ফিসফিস করে বলেছিল, এখানে ওকে পাবে না, বরং কলকাতায় গিয়ে খোঁজো। পিস্তত বোনের আবোল তাবোল কথা আমি বুঝতে পারিনি। কলকাতায় গিয়ে ওকে কেন খুঁজব? কলকাতায় তো আমি থাকি। ও যদি কলকাতায় যাবে তবে সে আমার কাছে আগে উঠবে। মা অনেকদিন আগেই আমাকে বলেছে, বইয়ের মতি গতি কিন্তু একদম ভালো নয় কো। কানে সব সময় ফোনটাকে গুজে রেখে দিয়েছে। ও তো কিসের কথা বাপু, বুঝি না বাবা। আমি মাকে বুঝিয়েছিলাম, ও আমাদের মতো ঘরের মেয়ে নয়, বড় ঘরের মেয়ে। ওদের বোন, বৌদি, জামাইবাবু মিলিয়ে কত লোক। যত বড় ঘর তত বেশি কথা। তাই বলে ফোন করার এত পয়সা পায় কোত্থেকে? তুই কি দিস? না, আমি দিই না। ওর মা, বাবা, দাদা, বৌদি সবাই আমাকে বারবার বলে দিয়েছে, কুমু একা একা থাকবে, ও একটু কথা বলতে ভালোবাসে, আমাদের ফোনে আপত্তি করো না। না, কোনো দিন আপত্তি করিনি। প্রথম 2-একবার ফোনের ব্যালেন্স ভরিয়ে দিয়েছিলাম, তারপর আর দিইনি। কুমকুম বলেছিল আমার দাদাই ভরে দেয়, ও নিয়ে চিন্তা করো না। চিন্তা করিনি। ও কথা বলবে, ওই জোগাড় করে নেবে। যে খাই চিনি তাকে জোগাই চিন্তামণি। ও আমাকে ফোন করতো দিনে 3 বার, দুপুরে একবার, সন্ধ্যের মুখে মুখে একবার, আর রাতে একবার। রাতের ফোনটা স্বাভাবিকভাবেই একটু দীর্ঘ হয়। সেই দীর্ঘ ফোনে ও বারবার জানতে চাইতো আমি কবে আসব। আমি প্রায় শনিবার রাতে বাড়ি যেতাম, আবার সোমবার ভোর 5টায় বাসে বেরিয়ে পড়তাম। এভাবেই চলছিল। খুব খারাপ ছিলাম না, তবে আমার মা খুব স্বস্তিতে ছিল না। 2-একবার নানা কথা বলার চেষ্টা করতো। এই যেমন একদিন বলল, তোকে বৌমা কি বলেছিল নাকি রে? বুধবার ওর কোন মাস্তুতো দাদা আসবে, তার সঙ্গে মেশোর বাড়ি কাঁথি যাবে। সেখানে বুধ বৃহস্পতি তাদের বাড়িতে কাটিয়ে এলো। বলি, তুই কি জানতিস কোকা?
আমি অবাক হয়ে কুমকুমকে বললাম, কি গো, তুমি যে বুধ বৃহস্পতি মেশোর বাড়ি গেছিলে, কই আমাকে যে ফোনে একবারটিও বললে না? কুমকুম রাগে মুখ ভারী করলো, বলল, এটা ফোনে বলার মতন কথা? বলার সময়টা পেলাম কোথায়? বুধ বৃহস্পতি শুক্র শনি আজ রোব, এতদিনে তুমি বলার সময় পেলে না? তোমার মাকেও তো যেতে বলেছিলেন মেশো, তোমার মা তো গেলেন না। মেশো নতুন ট্রলার কিনেছে, তারই পুজো আচ্ছা হলো। সেখানে গেলে তো কোনো গিফটও দিতে হতো না। এই গিফট দেওয়ার ভয়ে তোমরা তো কোনো লৌকিকতাই করো না। হ্যাঁ, তোমার মা তো আমার সঙ্গে গেলেই পারতো। এরকম অনেকবারই কুমকুমের বাপের বাড়ির আত্মীয় স্বজন দুমদাম আসে। কুমকুম তাদের সঙ্গে চলে যায়। ওদের কত বিয়ে বাড়ি, কত জন্মদিন, বিবাহ বার্ষিকী, ট্রলার কেনা, দোকান উদ্বোধন, সত্যনারায়ণের পুজো, আরও কত কি। এসব আমার মায়ের ভালো লাগে না, আমারও না। আমি কুমকুমের মা বাবার কাছে একদিন কথাটা তুললাম, বললাম, ও তো আমাদের বাড়ির বউ, ঘরের বউ কি দুমদাম বেরিয়ে গেলে ভালো দেখায়? কুমকুমের বাবা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওর মা ঝাঁকুনি মেরে বলল, তুমি আর তোমার বাড়ির কথা বলো না বাপু, ওটা কি একটা বাড়ি? আছে বলতে তো একটা বুড়ি, বুড়ির সঙ্গে থেকে থেকে ও বুড়ি হয়ে যাবে। একটু নড়ে চড়ে বেড়াক দেখি, ভালো থাকবে মেয়েটা। কুমকুমের বৌদি লতা বলল, ঠাকুর জামাই, ওকে আপনি কলকাতায় নিয়ে যান। ওই বাড়িতে ওর মন টেকে না। কলকাতায় যত কষ্টই হোক ও ভালো থাকবে। কলকাতা? কেন? আপনার তো ভাড়া বাসা আছে, সেইখানেই থাকবে, কষ্ট করেই থাকবে। মেসে থাকি, কলকাতায় বাসা মানে নগদ ৩-৪ হাজার টাকা ভাড়া। না না, আমি পারবো না। আপনি আপনি একটু চেষ্টা করুন ঠাকুর জামাই, আপনার ভালো হবে। না হলে কেন জানি না ওর দাদা কুমকুমকে নিয়ে খুব চিন্তায় আছে। কুমকুম রাতে গাল ভারী করে আমাকে বলল, তুমি বাবা মায়ের কাছে নালিশ করলে? এবার থেকে কোথাও গেলে আমাকে বলে যাবে। তারপর কুমকুম এখানে ওখানে যেত, দিনে দিনে যেত, রাতে ফিরেও আসতো। তার মাঝেই হঠাৎ একবার কোন দাদার বাড়িতে তার বউয়ের সাধে গিয়ে 3 দিন কাটিয়ে এলো। সেবারও আমি জানি না, আমাকে বলল না। সেবার মাও আমাকে কিছু বলেনি। আমাকে বলল যতীন মহাপাত্র। যতীন মহাপাত্র লোকটা ঠিক সুবিধের নয়, দীঘায় হোটেলে দালালি করে। সেই বলল, তা হ্যাঁ রে, বৌমার কি ঘরের ভাত রুটছে না? দীঘার হোটেলে গিয়ে চাউমিন খাচ্ছে। কথাটা আমার মনে কেমন খচ করে রাখলো। কুমকুমকে গিয়ে কথাটা বললাম, তবে একটু ঘুরিয়ে বললাম, এই হপ্তাহে তুমি কি কোথাও গিয়েছিলে? কই আমাকে বলনি তো। আমার কথায় কুমকুমের 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়ল। বলল, রাঙাদার বিয়ে হয়েছিল গত মাঘে, আর এই ভাত ধরে রাঙা বৌদি স্বাদ খেয়ে নিল। অথচ আমার বিয়ে হয়েছে প্রায় 2.5 বছর। এই নিয়ে আমাকে কত লোকে কত কথা বলল। আমি কুমকুমের হাত ধরলাম। কুমকুম বলল, স্বাদের বাড়িতে গিয়ে এত কষ্ট পেয়েছি, তাই তাই ও বাড়ির কথা আমি মুখে আনিনি। আমরা তো ঠিক করেই নিয়েছিলাম 5টা বছর এমনই থাকবো। হাতে একটু টাকা পয়সা না থাকলে ছেলে মানুষ করবো কি করে বলো তো? দূর, আমি সন্তান চাই না, আমি আনন্দেই থাকতে চাই। ধ্যাত, কে ওসব ছেলে পুলে ঝামেলা নেবে এখন? আমি কুমকুমকে তেমন সুখে রাখতে পারি না, আনন্দ দিতে পারি না। সারা সপ্তাহের পর 1.5 দিনের জন্য বাড়ি ফিরি, তাও প্রত্যেক সপ্তাহে নয়। তাছাড়া এখানে কটা সিনেমা হল ছাড়া আছেই বা কি? সুবিধে মতো সিনেমা দেখি, আর কুমকুমকে কলকাতার গল্প বলি। কলকাতার গল্প কুমকুম হাঁ করে শোনে। কলকাতায় না থেকেও ও কলকাতার কত কথা জানে। ও ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, কালীঘাট দেখেছে। বিয়ের আগে নিকো পার্ক, সায়েন্স সিটিও দেখে এসেছে। ও অ্যাকোয়াটিকা যায়নি। আমি বলি, তুমি তো উথাল পাথাল দীঘার সমুদ্রে স্নান করেছ। ও তন্ত্রের নাম শুনেছে, ও কোনোদিনও নাইট ক্লাবে যায়নি। আমি বলি, আমাদের এখানে কত বড় তারায় ভরা আকাশ, কলকাতায় এত বড় তারায় ভরা আকাশ নেই বলে সবাই নাইট ক্লাবে যায়। তা সত্ত্বেও আমি খুব চেষ্টা করেছি, একে তাকে ধরেছি। ভালো একটা চাকরি যদি লেগে যায় কপালে, তোমায় কলকাতা নিয়ে যাব, বাসা ভাড়া নেব। তেমন চাকরি পেলে ফ্ল্যাট কিনব।
দেখবে তখন শনি রোববার বেরিয়ে বেরিয়ে তুমি ফুরাতে পারবে না। হাহ, আমি কুমকুমকে বলিনি। আমি এখন প্রতিদিন রাতে কম্পিউটার শিখতে চাই। চাকরির পরীক্ষার জন্য রাত জেগে পড়ি। এই সরকারির পরীক্ষার জন্য কোচিং ক্লাস করি। ভালো একটা চাকরি আমাকে পেতেই হবে। কুমকুমকে নিয়ে আসতেই হবে কলকাতায়। ওর আরও আনন্দ চাই, সে আনন্দ আমাকেই দিতে হবে। কাঁথিতে ওর পিস্তুত বোন বলল, আমার মন বলছে ও কলকাতায় আছে। কলকাতার কোথায়? কুমকুমের নিরুদ্দেশ্য ছবি খবরের কাগজে বেরিয়েছে, টিভিতে দেখিয়েছে। ওর দাদা কয়েকবার, আমি একবার অজ্ঞাত পরিচয় মহিলার পচা গলা দেহও দেখে এসেছি। না, কুমকুম আর ফেরেনি। আমি জানি আরও ফিরবেও না। ও কোনো দেদার আনন্দে ভেসে গিয়েছে। ওর মা বাবা আমার কাছে মেয়ের সব কথা লুকোতে চেয়েছিল। পরের রাজ্যের মানুষের নানা কথায় তারা মাথা নিচু করে নিয়েছে। আমার শ্বশুর মানি মানুষ, সেই মানি মানুষের মাথা হেঁট। কুমকুমের দাদা আমার মুখের দিকে তাকাতো না। ওর বৌদি লতা বলেছিল, আপনি বিয়ে করে নিন ঠাকুর জামাই। ছি ছি, এ কথা বলেন কেন? আমার মধ্যে কি কোনো বেচাল দেখলেন? বেচাল ছিল আমার ননদের। আপনি ভালো মানুষ, আপনাকে ঠারে ঠোরে অনেক বলেছি, বোঝেননি তখন। সব কথা কি আমি মুখে বলতে পারি? আমার শ্বশুর অজিত দাস মহাপাত্র বললেন, বাবা, তুমি আবার সংসার পাতো? না, আমি বিয়ে করিনি। আমার স্ত্রী নিরুদ্দেশ। যদি অন্য কাউকে বিয়ে করে নতুন সংসার পাতে, সেটা আমার জানার অধিকার আছে। হিন্দু আইন মতে তার সেই বিবাহ অবৈধ। তাকে আমার কাছ থেকে ডিভোর্স নিতে হবে। আর যদি মারা গিয়ে থাকে, তবে তার ডেড বডি পাওয়া যায়নি। তাকে মৃত ঘোষণা করার জন্যে 7 বছর আমাকে অপেক্ষা করতেই হবে। আমি একদিন, এক সপ্তাহ, মাস, বছর করে অপেক্ষা করি। আমি এখন নিয়ম করে ওদের বাড়ি যাই। ওর মা বাবার মুখোমুখি বসে জিজ্ঞেস করি, কোনো খবর পেলেন? ওরা মাথা নিচু করে থাকে। আমার শ্বশুর বাড়ি, ও বাড়িতে আমি যাই, কিন্তু জলও স্পর্শ করি না। শুধু আমার স্ত্রীর সন্ধান চাই। কুমকুম চলে গেল শ্রাবণ মাসে। ঠিক তার 22 মাস বাদে আমার কপালে সরকারি চাকরি লেগে গেল, আলিপুর জর্জ কোর্টে। আমি এখন অনেক অনেক আইন জানি। আইন কানুন দেখে খুঁটিয়ে খুঁটিয়ে জানি স্ত্রী মৃত হলে তার কতটা অংশ আমার প্রাপ্য হয়। উকিলদের মতো আমি এখন প্যাঁচঘোচের কথাও বলতে শিখেছি। যেমন ওদেরকে আমি শুনিয়ে দিয়েছি, সব জেনে শুনে আপনারা আমার জীবনটা নষ্ট করেছেন। আমি আপনাদের ছাড়ব না। আমি ডিভোর্স নিয়ে বেরিয়ে গেলেই মেয়েকে আবার এনে ঘরে তুলবেন, তা আমি হতে দেব না। ওর দাদা আমাকে ঠাকুরের নামে দিব্যি খেয়ে বলেছে, সত্যি বলছি সমীর, আমি অন্তত কিচ্ছু জানি না। সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি 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 এক কাজ করো, তুমি কিছু টাকা নাও, পাগলামি করো না, নতুন করে জীবন শুরু করো তুমি। বড় কষ্ট হয় জানেন দাদা। সেই কলকাতা থেকে উজিয়ে এই রামনগরে আসতে হয়। বারবার ভাবি এবার ওর দেখা পাবো। ও আর ফিরবে না। আমার কেন জানি না মন বলে ও আর বেঁচে নেই। তাহলে আমি কি বিপদনিক? আমার মৃতা স্ত্রী কুমকুম, আইন তো তাই বলে। তাহলে কুমকুমের যা প্রাপ্য তা তোমাকে দিয়ে দেব। আমি কুমকুমের বাবার দিকে তাকাই। অজিত দাস মহাপাত্র বৈষয়িক মানুষ, তিনি হঠাৎ কেন ও কথা বলেন? প্যাচটা কি? তুমি বরং কুন্তিকে বিয়ে করো। কুন্তি কুমকুমের বিধবা মাসির মেয়ে, মাস্তুতো বোন। মেয়েটিকে আমি দেখেছি অনেক দিন ধরে। বড় ভালো মেয়ে। বিয়ে সংসারে আমার ঘেন্না ধরে গেছে। এবার আর কোনো ভুল হবে না বাবা, তুমি সুখী হবে। বাবা, তুমি ভালো পাত্র, আমরা তোমাকে ছাড়ব না। আমার মেয়ে গেছে, তুমি থাকো ছেলে হয়ে। আমি বুঝি বৈষয়িক শ্বশুর আমাকে চাল দিচ্ছেন, তবে ওর চালেই ওকে মাত করতে হবে। মুখে বলি, বিয়ে সংসারে আমার ঘেন্না ধরে গেছে, কিন্তু জানি কুন্তি কুমকুমের মতো নয়। বড় ভালো মেয়ে, কিন্তু বয়সের যে অনেকটা তফাৎ হবে। তখন বয়স ছিল, পয়সা ছিল না। বউ চলে গেছে,
এখন বয়স অনেকটা করিয়েছে, তবে ভগবানের দয়ায় পয়সা আছে, দেখাই না যাক ঘর সংসার পেতে। বলি, ঠিক আছে, একবার মাকে বলে দেখি। মাকে বলবে আর কি, সে তো শুনি পাগলি, খালি নাকি ছাই কুড়িয়ে বেড়ায়। তবু যে মা গর্ভধারিণী, আর মাথা যদি খারাপ করেন সে তো আপনার মেয়ের জন্যেই। বলুন তো, ভূভারতে এমন শাউরি আছে যে ঘরের বউয়ের দুঃখে পাগল হয়ে যায়? আমার শ্বশুরবাড়ির সবাই মাথা নাড়ে, না নেই। ও বউ, খুব সেজেছিস যে। আহ বাবা, নতুন শাড়ি পরেছিস, বেশ মানিয়েছে বাবু তোকে। ইস, কখন সোনা পড়েছিস লো? হ্যাঁ, না, তবে কি সোনা নয়, ইমিটেশন। যা, যা কি রে, সোনা নয়, বলি ইমিটেশনও নয়, তবে কি ছাই। ছাই। হি হি হো হো হাসির আওয়াজ পাশের ঘরে। আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুমানোর চেষ্টা করি, পাশ ফিরে শুই। কুন্তি কি মায়ের সঙ্গে তাল মেলাচ্ছে? নতুন বউ এত রাতে শাড়ি গয়না এইসব করছে? কুন্তিকে আমি বিয়ে করে আজই বাড়ি ফিরেছি। স্ত্রী ভাগ্যে কিছু বাড়তি অর্থও আমার জুটেছে। ওই অর্থটা কুন্তির নয়, কুমকুমের। মাঝে মাঝে মনে হয় এই টাকা পয়সায় যদি বুদ্ধি করে কুমকুম আগে ওর বাবা দাদার কাছ থেকে চেয়ে নিত, তবে ওর এত মনোকষ্ট থাকতো না। কুমকুমের জন্য আমার কষ্ট হয়। মেয়েটাকে আমি আনন্দ দিতে পারলাম না। এখন যেখানে আছে সেখানে নিশ্চয়ই আনন্দে আছে। কার সঙ্গে আছে কুমকুম কে জানে। সোনা দিয়ে সাজবো আমি, সোনা দানা হিরে পান্না। ছাই? তুই মিথ্যে বলছিস? তুই ছাই দিয়ে সাজ? তুই পেতনি, তোর মুখে ছাই। আমি আর থাকতে পারলাম না, বিরক্তিতে উঠে বসলাম। কুন্তি যেটা কি ধরনের ভদ্রতা! মানছি আমার মায়ের মাথা খারাপ, সে পাগল, তবে রাতে ভিতে বসে কি তার সঙ্গে এমন রঙ্গরসিকতা কেউ করে? আমি আবার শুয়ে পড়ি। আজ কাল রাত্রির বউয়ের মুখদর্শন করতে নেই। কুন্তি পাশের ঘরে, আমি কানে বালিশ চেপে ঘুমের চেষ্টা করছি। আমি মাকে যখন বিয়ের কথা বলেছিলাম, মা খুব কেঁদেছিল। হাপুস হয়ে সে কি কান্না! পাগল মানুষের শোক বিষক একটু বেশি। আমি বললাম, মা, তোমার ঘরে নতুন বউ আসছে, তুমি আর ছাই কুড়োতে যাবে না। বউয়ের মুখে আমি ছাই দেব? আমার কষ্ট হচ্ছিল। মা এখনো কুমকুমের কথা ভুলতে পারেনি। 7 বছর হয়ে গিয়েছে, মায়ের কাছে কুমকুম এখনো টাটকা। আমি আর কি করব? কলকাতায় একা থাকি, মাকে নিয়ে গিয়ে যে চিকিৎসা করাবো সে উপায় নাই। তবে এখন কলকাতায় বাসা নিয়েছে। আজ তো সবে কুন্তি আমাদের সংসারে এলো, এবার কুন্তিকে নিয়ে যাই। একটু সংসার গুছিয়ে নিয়ে মাকে নিয়ে যাব, চিকিৎসা করাবো। গ্রামে এখন মায়ের জন্যে আমার মাথা কাটা যাচ্ছে। সকাল বিকেল একটা ভাঙা ঝুড়ি নিয়ে আমার মা এর হেসেলে তার হেসেলে ঘুরে ঘুরে ছাই কুড়িয়ে নিয়ে আসে। ছাই নিয়ে এসে এসে আমাদের বাড়িতে জড়ো করে। গ্রামের বাচ্চারা মাকে বলে ছাই বুড়ি। ছি ছি, কুমকুমের কষ্টের সঙ্গে মাকে নিয়েও আমি কম জ্বালাই নাই। পাগল মানুষের কোনো মজা থাকে না, লজ্জাও থাকে না। তাকে নিয়ে সুস্থ মানুষদেরই অনেক মজা, অনেক লজ্জা। সেবার পুকুর থেকে চান কুড়িয়ে মাকে ঘরে ঢোকালাম। খাটের ওপর চুল খুলে মা বসল। আমি বসলাম মায়ের পায়ের কাছে। আমি বললাম, তুমি মদ না দিলে আমি বিয়ে করব না। বিয়ে করবি কর, বলি বাপু, কিন্তু এ বাড়িতে বউ নিয়ে ঢুকবি নেকো। আমায় কথা দে। কুন্তি কুমকুমের মাস্তুতো বোন, খুব ভালো মেয়ে মা।
ওকে তুমি দেখেছো? কুমকুম জানলে তোকে ছাড়বে না রে, তুই ভুল করছিস কোকা। কুমকুম আর কি জানবে? ও তো ফিরেই এলো না। ওকে ওর বাবা মা দাদা মৃত বলে জবাব দিয়েছে। ওর বোনের সঙ্গেই আমার বিয়ে। কাজটা কি তুই ভালো করলি বাপ? কাজটা তুই ভালো করলি না সমী। ওই বাড়ির মেয়েকে আবার তোর জীবনে জড়ালি। নতুন বউ এই বাড়িতে যেন পা না রাখে রে। তুই রামনগর থেকেই কলকাতায় চলে যাবি, কথা দে আমায়, চলে যাবি তুই। কিন্তু তার শ্বশুর বাড়ি ঢোকা মানা শুনে কুন্তি খুব কাঁদল, বলল, আমি কি এতই খারাপ? একটিবার শ্বশুর ঘরে যাব না? শাশুড়িকে একটা প্রণাম করতে পারবো না? আমি সেরেফ কুন্তির কথায় বাড়িতে ওকে নিয়ে এসে তুললাম, না হলে খুব খারাপ দেখায়। গ্রামের জ্ঞাতি গোষ্ঠীর কাছে মান থাকে না। আজ আর কাল গ্রামে থেকে পরশু কলকাতায় চলে যাব, কিন্তু রাতে আমার মায়ের সঙ্গে কুন্তির এই রসিকতা কানে ঠিক আমার ভালো লাগলো না। এটা কি কুন্তির ছেলে মানুষই? 23 বছর বয়সে আমি কুমকুমকে বিয়ে করেছিলাম। বছর 3 ওর সঙ্গে সংসার, তারপর দ্বিতীয়বার বিয়ে করলাম। কুন্তির এখনো 20 পেরোয়নি। হতে পারে ও ছেলে মানুষ, কিন্তু ছোট তো নয়। পরের দিন আমার বউ ভাত। তেমন কিছু না, রামনগর থেকে কুন্তির মা আর কুমকুমের দাদা বৌদি এসেছিল। একটু রজনীগন্ধা, বেলফুলের 2টো মালা, মিষ্টি আর কটা নতুন শাড়ি দিয়ে গেল। নিয়মকে নিয়ম হলো। ওরা বিকেল বিকেল এসেছিল, সন্ধেবেলায় চলে গেল। গ্রামের 2-1 আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলো। তারা মিষ্টিমুখ করে কুন্তিকে দেখে বলে গেল, বেশ বউ। কুন্তি খুব খুশি। সন্ধে বয়ে রাত হলো। আমি আমার বন্ধু সুবল ধীরেন্দ্রের সঙ্গে কথা বলতে বলতে বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি মা ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি করছে। যা 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 এখান থেকে, যা 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 যা। আমাদের বাড়ির উঠোনে ছাইয়ের ঢিবি থেকে মুঠো মুঠো ছাই তুলে কুয়োর দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। সেই সঙ্গে জান্তব চিৎকার। একবার ঘরের ভেতরে ঠাকুরের আসনের কাছে এসে মাথা ঠুকছে, আর একবার মুঠো মুঠো ছাই ছুঁড়ছে। ঘরের দাওয়ায় দাঁড়িয়ে ঠকঠক করে কুন্তি কাঁপছে। ও খুব ভয় পেয়ে গিয়েছে। আমি ফিরে আঁতকে উঠলাম এই কাণ্ড দেখে। আমাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলল কুন্তি। বলল, আমার দোষ, আমি ঠিক বুঝতে পারিনি উনি এমন করবেন। কেন, কি করেছো তুমি? তুমি তোমার বন্ধুদের এগোতে গেছো, আমি দেখলাম কুয়ো পাড়ে বালতি আছে, ভাবলাম তোমার জন্য 1 বালতি জল তুলে রাখি, এসে পা ধোবে। আমি কুয়ো পাড়ে গিয়ে সবে বালতিটা ধরেছি, আর তাতেই আমাদের ওই কুয়োতে অনেকদিন আগে একটা কুকুর পড়েছিল। তারপর থেকে আর কুয়োটা ব্যবহার করা হয় না। টিউবওয়েল থেকে জল তুলবে। আমি কি করে জানবো? আমাকে তো কুয়োর কথা কেউ কিছু বলেনি। আমারই ভুল। আমারই তোমাকে বলে দেওয়া উচিত ছিল কুয়োটা পরিত্যক্ত। যাই হোক, মা তাতে এমন করে ক্ষেপে যাবে কেন? আমি শুধু কুয়ো পাড়ে গিয়ে দাঁড়িয়েছি, তোমার মা এমন ঝাঁপিয়ে এলো, ওকে এমন ধাক্কা দিল, আমি কুয়োর ভিতরে পড়ে যাচ্ছিলাম। আমি হতভম্ব হয়ে কুন্তির মুখের দিকে তাকিয়ে থাকি। রাতে আমরা কেউ কিছু খেলাম না। একটু পরে দেখলাম মা শান্ত হয়ে দাওয়ায় বসে আছে, সারা গা ছাই মাখা। আমার কান্না পাচ্ছিল। আমি গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মায়ের গায়ে ধুম জ্বর। আমাকে জড়িয়ে ধরে মাও কাঁদল। পাগল মানুষ কাঁদলে বড় বেশি কাঁদে। কুন্তি একটু দূরে দাঁড়িয়ে। এক সময় কান্না থামিয়ে মা বলল, দাঁড়া বাবু, আমি রান্না করি। কুন্তি বেরিয়ে এলো ঘর থেকে, বলল, আপনি বসুন মা, আমি রান্না করছি। মা উঠে দাঁড়ালো, কুন্তির মুখে হাত বুলিয়ে দিল, বলল, না মা,
আমি হলেম গিয়ে খুব খারাপ শাউরি, তবু আজকের দিনে তোমাকে আমি রান্না করতে দেব নেকো। যা হোক একটু ভাতে ভাত করে দিই। মা টলতে টলতে রান্নাঘরে চলে গেল। আমি আর কুন্তি এসে উঠোনে বসলাম। বাইরে ফুটফুট করছে জোছনা। আমরা বসেছিলাম বেশ কিছুক্ষণ। কুন্তি বলল, আমি জানি আমার দিদির জন্যে তোমার মা পাগল হয়ে গেছেন। তুমি দেখো, আমি মাকে ভালো করে দেব। তুমি যদি একটু সাহায্য করো, আমি মাকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। আমার কুন্তিকে খুব ভালো লাগছে। এইটুকু মেয়ে কিন্তু বোঝে বেশ বড়। কুন্তির মাথায় বেল ফুলের মালা। ফুলের গন্ধে আমার বুক ভরে যাচ্ছে। ফুলের গন্ধ নাকি নতুন বউয়ের গন্ধ? একটু পরে কুন্তি বলল, যাই রান্নাঘরে গিয়ে দেখে আসি। কুন্তি উঠে গেল। একটু পরে সারা বাড়িতে খিচুড়ির আশ্চর্য গন্ধ ছড়িয়ে পড়ল। বুঝলাম কুন্তি খিচুড়ি বসিয়েছে। আমি নাক টানলাম। খুব খিদে পাচ্ছে। সেই কোন বিকেলে দুটো মিষ্টি খেয়েছি। আকাশের নিচে বসে বসে একটু তন্দ্রা মতো এসেছে। এমন সময় দাওয়ায় দাঁড়িয়ে কুমকুম ডাকলো, খেতে এসো। আমি উঠতে গিয়ে কেমন যেন টলে গেলাম। কে কে ওখানে? কুমকুম? কুমকুম কি করে হবে? কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম কুমকুমকে। না 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 না, কুমকুম না। শাড়ি পরে কুন্তিকেই কুমকুমের মতো লাগছে। দাওয়ায় কেউ নেই। আমি পায়ে পায়ে রান্নাঘরে এসে দাঁড়ালাম। কুন্তি দুটো থালায় খিচুড়ি ঢেলেছে। ও হাসল। খুব খিদে পেয়েছে না? সবে ভাবছিলাম ডাকবো। তুমি যে আমাকে ডাকলে? হ্যাঁ, ডাকলাম, তবে মনে মনে। আমি অবাক হয়ে কুন্তির দিকে তাকালাম। তবে কে ডাকলো আমায়? কুন্তি রান্নাঘরে দুটো থালায় খাবার দিল, আসন পাতল, জল দিল, বলল, যাই মাকে ডেকে নিয়ে আসি। তুমি আরেকটা থালায় খাবার বারো। রাত হয়েছে, তিনজনেই একসঙ্গে খেয়ে নি। না, তা হয় না। এটা আমার শ্বশুর বাড়ি। তুমি কি চাও আমার নিন্দে হোক? আমি জগের জল নিয়ে দাওয়ার ছাঁচে হাত ধুলাম। তখনই ঘুম চোখে রান্নাঘরে ঢুকলো মা। দেখলাম অদ্ভুতভাবে মা নাক টানছে। মায়ের কি ঠান্ডা লাগলো? হঠাৎ শুনলাম মায়ের ভারী গলা। কিসের গন্ধ বেরোচ্ছে বৌমা? আমি এসে আসনে বসে খাবারের থালা টানলাম কোলের কাছে। জিভের জল টেনে বললাম, খিচুড়ি। হাত দিবি না সমী, ওই খিচুড়ি তুই মুখে দিবি নে। আমি থতমত হয়ে বাড়ানো হাত কোলের দিকে টেনে নিয়েছি। মা ঝাঁপিয়ে পড়েছে আমার সামনে রাখা থালার উপর। খিচুড়ি শুদ্ধ থালা দুটো নিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিল। সামনের হাঁড়িটাও তুলে নিয়ে উঠোনে ফেলে দিল। আমরা হতবাক। মায়ের এরূপ দেখে কুন্তি কাঁপতে শুরু করেছে। আমার কিছু বলা বা বোঝার আগে কুন্তির রান্না করা খিচুড়ির থালা হাঁড়ি উঠোনে গড়াগড়ি খাচ্ছে। আর একদিকে কুন্তি। দুজনকে নিয়ে বোধ হয় আমি পাগল হয়ে যাব। আমি মাকে জড়িয়ে ধরে বলি, ওই খিচুড়ি আমি খাবো না। ফেলে দিয়েছো, বেশ করেছো, বেশ করেছো, বেশ করেছো। আমি আলু সেদ্ধ ভাত বসিয়েছিলুম, খিচুড়ি হলো কি করে গা? কে ডাল দিলে, কে মশলা দিলে? আমি কিচ্ছু বুঝি না। ওই রাক্ষসী, ওই খিচুড়ি খাকি কালি বলে, বউ শাশুড়িতে আছি, খিচুড়ি বসিয়ে দে। আমি ওই গন্ধ শুকেই বুঝেছি ওটা ওই রেঁধেছে। আমি মায়ের কথা কিচ্ছু বুঝতে পারি না। পাগলে কি না বলে। ক্রমে মা শান্ত হয়। রাত ঘন হয়। মাকে পাশের ঘরে শুইয়ে দিয়ে আসি। মা ঘুমিয়ে পড়তে পড়তে বলল, ও রাক্ষসী, ও রাক্ষসী, ও রাক্ষসী, ও খিচুড়ি খাকি, খিচুড়ি খাকি। পেট ভরে জল খাই, চোখে মুখে জল দিই। কুন্তিকে বলি, প্লিজ আজকের রাতটা কাটাও, কাল ভোরেই তোমাকে নিয়ে চলে যাব। পাগল মানুষ, এই জন্যই তোমাকে এ বাড়িতে আনতে চাইনি। আমার কথায় কুন্তি কোনো উত্তর দেয় না। জানলার ধারে চুপ করে বসে থাকে। বাইরে জোছনার ঢেউ, ডালপালায় জোছনা মেখে গাছগুলো কেমন যেন অচেনা দেখাচ্ছে। আমার
কান্না পাচ্ছে। আমি কুন্তিকে বললাম, সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। পাগল মানুষ, তবুও তো আমার মা, বলো। তুমি বিশ্বাস করো, আমি খিচুড়ি বসাইনি। রান্নাঘরে এসে দেখলাম খিচুড়ি ফুটছে। তোমার মাই খিচুড়ি বসিয়েছিলেন, অথচ আমাকে দোষ দিলেন। আমার মা পাগল। কথাটা বলার সময় আমার বুকের ভেতর থেকে হাহাকার উঠে এলো। হাহাকারের রং কি রাতের মতো কালো, নাকি জোছনার মতো সাদা ফ্যাটফ্যাটে? বুকের ভেতরটা ভারী। কুন্তির কোলের কাছে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হায় রে মেয়ে, আজ যে তোর ফুলশয্যার রাত। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, কিন্তু যখন ঘুম ভাঙল আমি আর আমাতে নেই। কুন্তির কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। কোথায় কুন্তি? কোথায় গিয়েও কাঁদছে? আমি ধরপড় করে বিছানা থেকে উঠে ছুটে গিয়ে বাইরে দাঁড়ালাম। উঠানের মাটিতে কুন্তি পড়ে ও প্রচণ্ড চিৎকার করে কাঁদছে। আর আমার মা ঝুড়ি ভরে ভরে ছাই নিয়ে গিয়ে কুন্তির গায়ে ফেলছে। চারিদিকে দুধের মতো জ্যোৎস্নার ভেতর সে এক অপার্থিব দৃশ্য। আমি গিয়ে মায়ের হাত ধরে ঝুড়ি টেনে ফেলে দিই। মাকে ধরে প্রচণ্ড জোরে ঝাঁকাই। এ তুমি কি করছো মা? আমার ঝাঁকুনিতে যেন মায়ের সম্মিত ফেরে। হঠাৎ স্তব্ধ হয়ে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকে। আমি কুন্তিকে তুলি, দুহাত দিয়ে ওকে পরিষ্কার করি। ও কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে। ওকে ঘরে নিয়ে এসে বিছানায় শোয়ায়। দুহাতে আমার হাতটা আঁকড়ে ধরেছে, তবু হাত ছাড়িয়ে আমি বাইরে আসি। মা তখনও বাইরে। বাইরে এসে আমি শান্ত গলায় মাকে বলি, ঘরে যাও, শুয়ে পড়ো। যাকে তুই ঘরে নিয়ে গেলি কোকা, ও কি তোর বউ? কোন বউ? কুন্তি। না, কুমকুম। কুমকুম? কুমকুম কোথা থেকে এলো? ও কুয়ো পাড়ে কি করছিল লো? হ্যাঁ, কুয়ো পাড়ে কি করছিল? মাকে ঘরে শুইয়ে কুন্তির কাছে এলাম। কুন্তির মুখ ফ্যাকাশে, দু চোখের দৃষ্টি শূন্য। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। কুন্তির চোখের জলে বালিশ ভিজে গেছে। বললাম, কুয়ো পাড়ে কেন গেলে কুন্তি? উঠোনে দেখলাম কতগুলো কুকুর এসে থালা হাঁড়ি সব শুকছে। কি মনে হলো, কাল সকালে চলে যাব, উঠোনটা কে পরিষ্কার করবে? তাই থালা হাঁড়ি পরিষ্কার করে কুয়োয় ফেলতে গেছিলাম। তখন তোমার মা এসে আমাকে চেপে ধরলো, বলল, কুয়োয় ঝাঁপ দিয়ে মরিস না বউ। আমাকে টানতে টানতে নিয়ে এলো উঠোনে, বলল, খিচুড়ি রেঁধেছিস, খিচুড়ি খাবি না? এই নে খা, ছাই খা। কুন্তি শেষ কথাগুলো বলতে পারল না। গলা বুঝে সব কথা ডুবে গেল। আমি কুন্তির মুখ আমার বুকে চেপে ধরলাম। কুন্তি কাঁদছে। খুব ভোরবেলা মা আমাদের ডেকে দিল, বলল, হারাসিস না, হারাসিস না, বেরিয়ে পড়, বেরিয়ে পড়, যা 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 যা, ধুক্কা 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 ধুক্কা। আমি কুন্তিকে নিয়ে বেরিয়ে পড়লাম। কুন্তিকে আমি নতুন দেখছি না, কিন্তু যত দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। ও সদ্য 19 পেরিয়ে 20-তে পা রেখেছে। আমার বয়স 32। মানছি আমার সঙ্গে ওর বয়সের অনেকটা তফাৎ, কিন্তু ওকে দেখি একেবারে পাকা গিন্নি, যেন কতদিন আমার সঙ্গে ঘর সংসার করছে। ও সব জানে, আমি কি খেতে ভালোবাসি, ও কেমন সাজলে আমি খুশি হব, সব সব। এমনকি আমি আরও থাক, স্বামী স্ত্রীর ব্যাপার স্যাপার সব না বলাই ভালো। কিন্তু ও এত সব জানল কি করে? আমি অবাক হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় ও যেন আমার নতুন বউ নয়। তবে নতুন বউ নয় তো কি, আমি কি যা তা ভাবছি। কিন্তু ও কি এসব কথা, আমাদের ঘর সংসারের গল্প, আমার আর কুমকুমের দাম্পত্য, সব কি কুমকুমের কাছে গল্প শুনেছে, নাকি কুমকুমের বৌদি লতা ওকে সব বলে দিয়েছে?
এক এক সময় আমার মনে হয় কুমকুমই বুঝি কুন্তির ভূমিকায় অভিনয় করছে। তবে একটা জিনিস, তফাৎ আছে অনেক। সত্যি কথা বলতে কি, কুমকুম ছিল উড়নচণ্ডী। সারা সময় শুধু সাজগোজ করা, ঘোরা বেড়ানো, বাড়ির বাইরের দিকেই ও সব সময় তাকিয়ে থাকতো। কোনো সময় ও নিজেকে ঘরের মানুষ বা ঘরের বউ ভাবতো না। ঘরের ভেতরে ও গুম মেরে থাকতো, খুব বেশি কথা বলতো না। রান্নাঘরের দিকে ঘেঁচত না পারতপক্ষে। কখনো সখনো রান্না করতে বসলে ওই এক খিচুড়ি, চালে ডালে আলুতে পেঁয়াজে। তবে ওর খিচুড়িতে একটা ম্যাজিক ছিল, এই বসালো এই হয়ে গেল, কিন্তু তার ঘ্রাণ বেরোতো অপূর্ব, স্বাদও খুব হতো। না, ওর মতো খিচুড়ি আমি কারো হাতে খাইনি। কুমকুমের শাড়ি জামা কাপড় আলমারির ভেতর পড়ে থাকতো অগোছালো স্তূপাকার হয়ে। কুন্তি কিন্তু খুব গোছানো। সেই ভোরে নেগুয়া থেকে ফেরার সময় কুন্তি কত গুছিয়ে বেরিয়েছিল। পরে দেখে জেনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। বিয়ের পরপরই হঠাৎ একদিন দেখলাম কুন্তি একটা শাড়ি পরেছে। শাড়িটা আমার ভীষণ চেনা, সারা শাড়ি জুড়ে হলুদ সূর্যমুখীর ফুল। সেদিন আমরা গড়িয়াহাটের দিকে বেড়াতে যাব। ওকে দেখে আমি কেমন চমকে উঠলাম। সেই শাড়ি পরা কুন্তিকে দেখে আমি কাঠ হয়ে গেলাম, কেমন একটা অস্বস্তি। কুমকুম ছিল ফর্সা, লম্বা, টান টান ছিপছিপে চেহারা, একটু চাপা গাল, টেকালো নাক, পাতলা ঠোঁট। মাথার চুল ওর ব্লাউজের সঙ্গে সমান্তরাল হয়। পরে বুঝেছিলাম ও চুল বাড়তে দেয় না, কেটে ফেলে। ওর মুখের পাশে আলগা কয়েক গোছা চুল সবসময় দোল খেত। ওর তুলনায় কুন্তি খুব সাধারণ। উজ্জ্বল শ্যামবর্ণ, গোল মুখ, একটু মোটা ঠোঁট, লম্বা, কিন্তু চেহারা কুমকুমের মতো ছিপছিপে নয়। গ্ল্যামার ব্যাপারটা আমি কলকাতায় থাকতে থাকতে শিখেছি। কুমকুমের সেই গ্ল্যামার ছিল, কুন্তি বরং আট পৌড়ে। তা কুন্তিকে ওই ঢালা সূর্যমুখী শাড়িটা মানাবে কেন? তবে খুব খারাপ লাগছিল না, কিন্তু ওকে নিয়ে বাইরে বেরিয়ে আমার কেমন যেন অস্বস্তি হতে শুরু হলো। বাইরে যেন বেশিক্ষণ ঘুরতে পারছিলাম না। খালি মনে হচ্ছিল কেন জানি না সবাই কুন্তিকে দেখছে। কুন্তিকে কেন দেখবে? কুন্তি খুব সাধারণ মেয়ে। মানছি আমার সঙ্গে এগরা, রামনগর, নেগুয়া, দীঘা বিয়ের পর যেখানেই গিয়েছে আশপাশের পুরুষদের চোখ দেখেছি কুমকুমকে দেখছে। কুমকুমও যেন তাদের দেখছে। ওরা কুমকুমকে দেখে চোখে চোখে কিছু একটা বলছে। কুমকুমের চোখেও দেখেছি অদ্ভুত হাসি। আমার কেমন ভালো লেগেছে। আমার সুন্দরী বউ, বড় ঘরের মেয়ে, ব্যাপার স্যাপারই আলাদা। আবার বিস্তর খারাপও লেগেছে। কুমকুমকে দেখছে, দেখুক না, কুমকুম কেন ওদের দিকে অমন করে তাকাবে? আচ্ছা, আমি কুন্তিকে নিয়ে রাস্তায় বেরিয়ে এত কুমকুমের কথা ভাবছি কেন? কুন্তি তো কুমকুমের মতো নয়। তবে আমার এত অস্বস্তি কেন? না, এই শাড়ির জন্য পুরো সন্ধেটা নষ্ট হয়ে যাবে। হঠাৎ কুন্তি বলল, তুমি কথা বলছো না কেন? ভালো লাগছে না, সিনেমায় যাবে? চলো। আমার যেন একটু স্বস্তি হলো। যাক, আর রাস্তার মলে ঘুরতে হবে না। সাউথ সিটির মাল্টিপ্লেক্সে কুন্তিকে বললাম, দাঁড়াও, আমি একটু টয়লেট থেকে ঘুরে আসছি। টয়লেট থেকে ঘুরে এসে দেখলাম কুন্তি একটা ছেলের সঙ্গে হেসে হেসে গল্প করছে। কি আশ্চর্য, এই শহরে কুন্তির চেনা মানুষ। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। আমার অস্বস্তিটা বেড়ে যাচ্ছে ক্রমশ। কুন্তি আমাকে দেখতে পাচ্ছে না, যেন দেখেও দেখছে না। তবু আমি ওর স্বামী। আমি এক পা করে ওর দিকে এগিয়ে গেলাম। আমি আসতে ও ছেলেটার দিকে ঘাড় হেলিয়ে টাটা করে দিল। আমি বললাম, এ কে? একটা ছেলে। ছেলে? সে তো দেখতেই পেলাম, কিন্তু ও কি তোমার চেনা? না তো। তবে যে ওর সঙ্গে কথা বলছিলে? বারে, ওই ছেলেটাই তো আগে এসে কথা বলল। একটা অচেনা ছেলের সঙ্গে তুমি হাসছিলে এভাবে? ওই তো আগে হাসলো। হঠাৎ আমার মনে হলো কুন্তি যেন কুমকুমের গলায় কথা বলে উঠল। কুন্তি বলল, তুমি রক অ্যান্ড রোলের টিকিট কাটো। ছেলেটা বলছিল ওই সিনেমাটা ভালো, বহুত নাচ গান আছে। ওই ছেলেটার কথায় আমি সিনেমা দেখব? আমি রক অ্যান্ড রোল দেখব না, আমি 22শে শ্রাবণ দেখব। 22শে শ্রাবণ খুন খারাপির সিনেমা, আমি নাচ গানের সিনেমা ছাড়া দেখব না। আমি আর তর্ক বাড়ালাম না, দাঁত চেপে রক অ্যান্ড রোল দেখতে ঢুকলাম।
সিনেমার সিটে বসে বসে কুন্তি যেন নাচছে। কুন্তি যেন সিনেমার গানের সঙ্গে পারলে গান গেয়ে ওঠে। আমি সিনেমা দেখছি না। আমার হঠাৎ মনে হলো আমার পাশে কুন্তি বসে নেই, এ কুমকুম। আমি নিজের দু চোখ রগড়ালাম। সিনেমার স্ক্রিন থেকে ছিটকে আসা আলো আর হলের ভেতরে জমে থাকা অন্ধকার কুন্তির মুখটা পুরোটা পাল্টে দিয়েছে। হলের ভেতরের ঠান্ডাটা জমাট হয়ে উঠছে। আমার বড় শীত করছে। আমি আশেপাশে তাকালাম, কিচ্ছু দেখতে পাচ্ছি না। স্ক্রিন জুড়ে সাদা আলো আমাকে অন্ধ করে দিচ্ছে, আর পাশে কুন্তির চেহারা অন্ধকারে মিশে কুমকুম হয়ে উঠছে। হঠাৎ মনে হলো আমার চারপাশে কেউ নেই, ধু ধু আধার প্রান্তর। আমি নিজেকে বোঝাই এটা সিনেমা হল, আমাদের আশেপাশে আরো আরো লোকজন আছে, ভয়ের কিছু নেই। আমি সাহসে ভর করে কুন্তির হাত ধরতে চাইলাম। ঠান্ডা শীতল কুন্তির হাত আমার মুঠোর মধ্যে। আমার বুক কাঁপছে, ধকধক করে হৃৎপিণ্ড যেন বুকের ভেতর থেকে ছিটকে সে গলার কাছে ঘা মারছে। আমি সমস্ত শক্তি দিয়ে কুন্তির হাতটা চেপে ধরতে চাইলাম, কিন্তু বিশ্বাস করুন, আমি যা চেপে ধরলাম তা কুন্তির হাত নয়। উঁচু উঁচু, এবড়ো খেবড়ো, খড়খড়ে, হার হার। আমি ওর হাত ছেড়ে কোনো রকমে উঠে দাঁড়ালাম। তারপর সিটের রো ধরে ধাক্কা খেতে খেতে হলের অন্ধকার ছেড়ে বাইরে এসে দাঁড়ালাম। চোখে মুখে জল দিয়ে বসে থাকলাম চুপ করে। সিনেমা শেষ হলো। হল থেকে বেরিয়ে এলো কুন্তি। ওর চোখ মুখ আনন্দ উচ্ছ্বাসে চকচক করছে। আমাকে দেখে আনন্দে চিৎকার করে বলল, তুমি দেখলে না কি ভালো সিনেমাটা? বাড়ি চলো, আমার শরীরটা ভালো লাগছে না। কুন্তি যেন উঠতে উঠতে বাড়ি চলেছে। আমি ওর দিকে তাকাতে পারছি না। তাকাতে আমি ভয় পাচ্ছি। বারবার মনে হচ্ছে আমি তাকালে হয়তো কুন্তিকে দেখতে পাবো না, হয়তো কুমকুমকে দেখব। কুন্তি বলল, আমি বাড়ি ফিরে রান্না করতে পারবো না, খাবার কিনে নাও। কিন্তু তুমি যে বাইরে খাবার পছন্দ করো না। তাহলে গিয়ে খিচুড়ি বসিয়ে দেব। আমার বুকের ভেতর ধক করে উঠল। আবার সেই খিচুড়ি? দাঁড়াও, খাবার কিনে নিচ্ছি। আমার কি মনে হলো আমি ইচ্ছে করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন কিনলাম। কুন্তি বলল। বাড়ি ফিরে খাবার টেবিলে বসলাম। কোনো রকম একটু মুখে দিলাম। ফ্রাইড রাইস চিলি চিকেন কুন্তি খেলো তাড়িয়ে তাড়িয়ে। আমি আরও হতবাক হয়ে যাচ্ছি। কুন্তি চিকেন খাচ্ছে। কুন্তি যে পারতপক্ষে চিকেন খেতে চায় না। কুমকুম ছিল চিকেন খাওয়ার জন্যে পাগল। বিশ্বাস করুন, কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। খাওয়া শেষ হলে কুন্তি ওর শাড়ি ছাড়ল, নাইটি পরল। আমি বললাম, এই শাড়িটা কার? তোমার? এ শাড়ি আমার না, এটা কুমুদির। এ শাড়ি তুমি কোথায় পেলে? ফুলশয্যার দিন লতা বৌদি এসে কুমুদির জিনিসপত্র দেখছিল। ওখানে কুমুদির একটা ব্যাগ গোছানোই রাখা ছিল। বৌদি আমাকে বলল কুমুদি তো আর ফিরে আসবে না, এগুলো সব আমাকেই নিয়ে যেতে। আমি ওর সায়া, ব্লাউজ, শাড়ি সব পরেছিলাম, এমনকি জুতোটা পর্যন্ত। তোমার কুমুদির কথা মনে পড়ে যাচ্ছিল না? আমি কোনো কথা বললাম না। তবে এটা কিন্তু আমার, এটা কুমুদির নয়। কুন্তি ওর বাঁ হাতটা আমার মুখের কাছে তুলে ধরল। আমি দেখলাম তার দিয়ে বাঁধা হাড় হাড় ঝিনুকের একটা বালা। তুমি কুমুদিকে এখনো খুব ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি। কুমুদি সুন্দরী। তুমি সুন্দর। সকালবেলায় কুন্তি রেগে গেল সামান্য একটা কথায়। আমি তখন খবরের কাগজ পড়ছি। এমন সময় আমাদের বাড়িওয়ালার ছেলে এলো। ছেলেটা আমাদের দরজার সামনে দাঁড়িয়ে, বৌদি, ও বৌদি করে ডেকে কুন্তিকে কিছু বলতে যাচ্ছিল। কিন্তু কুন্তি ভয় পেয়ে তার কথা না শুনে কেমন যেন এক ছুটে দৌড়ে ঘরে চলে এলো। বলল, বাড়িওয়ালার ছেলেটা হঠাৎ আমায় ডাকছে কেন এমনভাবে? আমি উঠে গেলাম। বাড়িওয়ালার ছেলে বিল্টু বলল, দাদা, আজ দুপুরে জলের ট্যাঙ্ক পরিষ্কার হবে। দুপুর থেকে জল পাবেন না, জল পাবেন সেই সন্ধ্যাবেলা। আমি ফিরে এসে কুন্তিকে বললাম, আরে কে ডাকছে, কেন ডাকছে তুমি শুনলে না? কেমন গাইয়া তুমি? আমি গাইয়া তো আমাকে বিয়ে করলে কেন?
মডার্ন মেয়ে কুমুদি তো ছিল, পারলে না কেন নিজের কাছে আটকে রাখতে? সে কেন চলে গেল? আমি ওর কথায় উত্তর দিলাম না। কি তোমাদের মডার্ন বুঝি না বাপু। সিনেমা হলে গিয়ে অসভ্যের মতো হ্যাঁ হ্যাঁ করা, আর হোটেল থেকে শুকনো ভাত মুরগির মাংস নিয়ে এসে চিবানো। ইস ম্যাগো, খিদের জ্বালায় কাল আমাকে খেতে হলো। এখন মনে করলেই আমার গাটা কেমন গুলোচ্ছে। কোন আক্কেলে তুমি চিলি চিকেন কিনলে? তুমি তো জানো আমি মুরগির মাংস পছন্দ করি না। কাল কিন্তু তোমাকে দেখে তা মনে হচ্ছিল না। তুমি বেশ তাড়িয়ে তাড়িয়ে খেলে। আর তাছাড়া তুমি তো ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কথা বললে। মিথ্যে কথা। ক্রমশ আমি কুন্তিকে চিনতে পারছি না। কথাটা হয়তো আমি একটু ভুলই বললাম। যেটা চিনতে পারছি সেটা দিনের বেলায় কুন্তিকে। যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণ কুন্তি যেন কুন্তি, ঠিক যেমনটা দেখে বিয়ে করেছিলাম। কিন্তু সূর্য ডুবে গেলে, দিনের রং ফুরিয়ে আধার ঘনিয়ে এলে কুন্তি প্রায় প্রত্যেক দিন সাজ শুরু করে। আলমারির পাল্লা খুলে দেয় হাট করে। এক একদিন কুমকুমের এক একটা শাড়ি পরে, ব্লাউজ গায়ে ঢোকায়। ঠিক কুমকুমের মতো করে ও সাজে। কেন তুমি এমন সাজো কুন্তি? আমার কথা যেন কুন্তি শুনতে পায় না, আবার বুঝতেও পারে না। সেজেগুজে ও বারান্দায় গিয়ে দাঁড়ায়। ইদানিং বেশ কয়েকটা দিন ধরে লক্ষ্য করছি, সন্ধেবেলা আলো জ্বলে ওঠার পরপর আমাদের বাড়ির কাছে উল্টো দিকের বারান্দায় বেশ কয়েকজন ছেলে ছোকরা ভিড় করে। এই আড্ডাটা নতুন, কলকাতার ভাষায় ঠেক। সেদিন আমাদের বাড়িওয়ালা প্রসন্নবাবু হঠাৎ আমার দিকে কপাল কুঁচকে তাকালেন, বললেন, আপনি কি আজকাল অনেক রাত পর্যন্ত কোর্টে থাকেন? মানে কাজের কি খুব চাপ চলছে নাকি? না তো, আমি তো 6টা সাড়ে 6টার মধ্যেই ফিরে আসি। তবে তবে মানে? না, মানে তেমন কিছুই না। আসলে আসলে ম্যাডামকে দেখি একা একা বারান্দায় দাঁড়িয়ে থাকেন। আমার স্ত্রীও বলেন মনে হয় দাদা ফেরেননি। তাই তাই বলছিলাম আর কি। আমার কেমন যেন মনে হয় প্রসন্নবাবু এ কথা বলতে চান না। আমি প্রসন্নবাবুকে বলতে পারি না। সন্ধে হলে ঘরের ভেতর আমার স্ত্রীর দম বন্ধ হয়ে যায়। ও তখন বাইরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। আমি প্রসন্নবাবুকে এও বলতে পারি না সন্ধে হলে আমি আমার স্ত্রীকে ঠিক চিনতে পারি না। কাহাতককে নিয়ে রাস্তায় ঘুরব। একদিন রাত তখন 9টা সাড়ে 9টা হবে। আমি একা একা বসে টিভিতে ক্রিকেট খেলা দেখছিলাম। ইন্ডিয়া হারছে দেখে আর খেলা দেখতে ভালো লাগছিল না। ভাবলাম যাই বারান্দায় গিয়ে একটু দাঁড়াই। কিন্তু বারান্দার সামনে এসে দেখি আজ উল্টো দিকের আড্ডাটা নেই। হঠাৎ দেখি একটা ছেলে এসে আমাদের বারান্দার সামনে দাঁড়িয়ে কী সব ইঙ্গিত করছে। আমি এগিয়ে এসে ছেলেটাকে বললাম, এখানে দাঁড়িয়ে কি করছো? এরোপ্লেন দেখছি। আমার বারান্দার সামনে কেন? এটা কর্পোরেশনের রাস্তা। আপনি আসুন, এরোপ্লেন আপনিও দেখতে পাবেন। হাঁটো এখান থেকে। বাড়ি ভেতর থেকে বললে হবে? বাইরে এসে বলুন একটু। ছেলেটা আরও কিছু বলতে চাচ্ছিল, তার আগে আমাদের বাড়িওয়ালা প্রসন্নবাবু বেরিয়ে এলেন। এই ঘন্টে, কি হয়েছে রে? যা যা এখান থেকে, যা বলছি। প্রসন্নবাবুর কথায় ছেলেটা আমার দিকে তাকিয়ে কুন্তির দিকে অল্প হেসে চলে গেল। প্রসন্নবাবু কুন্তিকে বললেন, ম্যাডাম আপনি আপনি ঘরে যান। তারপর প্রসন্নবাবু আমাকে বললেন, দেখুন সমীরবাবু, আপনি অন্য কোথাও ভাড়া দেখুন। আসলে মানে আমাদের একটু ঘরের দরকার, কাজেই। আমি তখন রাগে জ্বলছি, বললাম, আপনি ছেলেটাকে ছেড়ে দিলেন? সমীরবাবু আপনি ঘর শাসন করুন, আর যেটা বললাম ভাড়া দেখে নিন অন্য। আমি রাগে দুঃখে কাঁপতে কাঁপতে ঘরে এলাম। ঘর অন্ধকার করে কুন্তি শুয়ে। আমাকে জিজ্ঞেস করতেই হবে ওই ছেলেটার সামনে বারান্দায় দাঁড়িয়ে থাকার ওর কি দরকার ছিল। আমি ওকে ডাকলাম, কুন্তি কুন্তি। অস্পষ্ট দেখলাম কুন্তি বিছানায় শুয়ে, আমার দিকে ফিরেও তাকালো না। আমি আবার কুন্তিকে ডাকতে গেলাম, কিন্তু কেন জানি না আমি ডেকে ফেললাম, কুমকুম কুমকুম। বলো। আমি দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। আমার ঘরে ঢোকার সাহস নেই। আধো আলোয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার দিকে তাকিয়ে আছে কুমকুম। কুমকুম কি করে হবে? কুমকুম তো নেই। ও কোথায় জানি না, ও জীবিত না মৃত তাও জানি না। কিন্তু এখানে, এই কলকাতায় আমার শোয়ার ঘরে কুমকুম কোথা থেকে এলো?
যদি আসে আমাকে জানতেই হবে ও কেন আমার সংসারে ঢুকেছে, কুন্তি বা কেন ওকে এই ফ্ল্যাটের দরজা খুলে দিয়েছে। কিন্তু আমি দরজা পেরিয়ে ঘরে ঢুকতে পারছি না। ঘরের ভেতর অন্ধকার যেন ক্রমশ কঠিন হয়ে আসছে। আমি নিজের দুহাত মুঠো করি, বুকের ভেতরে জমে থাকা শক্তি সারা শরীরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু কেমন যেন ভয় ভয় করে। আমার বুকের ভেতর কাঁপে, হাতের মুঠো শক্ত করতে পারি না, আঙুলগুলোয় সার নেই। আমার কেন এমন হচ্ছে? আমার গলা শুকিয়ে আসছে। এই ঘরের সুইচটা ভেতর দিকে, আমাকে সারা ঘরের অন্ধকার পেরিয়ে গিয়ে আলোর সুইচ টিপতে হবে। আগে আলো আনতে হবে ঘরে। আমি আমার শেষটুকু দিয়ে বলি, আলোটা জ্বালাও, ঘরটা বড় অন্ধকার। অন্ধকারেই এসো না। না, আলো জ্বালো, আমি কিছু দেখতে পাচ্ছি না। যা, এই তো আমি তোমায় দেখতে পাচ্ছি। আমার বুকের ভেতর শুকনো হয়ে আসছে, একটু জল না খেলে যেন এক্ষুনি আমার গলা ফেটে যাবে। আমি লিভিং রুমের দিকে তাকালাম। ঘরের দেওয়ালগুলো কেমন সব সাদা ফ্যাট ফ্যাট করছে। কি প্রচণ্ড উজ্জ্বল আলো, যেন আমার চোখ ফেটে যাচ্ছে। ঠিক এদিকে যত কঠিন অন্ধকার, ওদিকে তেমনই উজ্জ্বল আলো। আমার মাথা ঘুরে গেল। হুঁশ এলো ভোরের দিকে। দেখলাম মাটিতে আমার সামনে বসে কুন্তি। মেদিনীপুরের মানুষদের কিছু না থাক, রাগ আছে চাড্ডি। আমি খেতে না দিয়ে ঘুমিয়ে পড়েছি বলে ডাকলে না, দরজার ঘুরে শুয়ে পড়লে। এখনো আমার মাথার ভেতর দপদপ করছে। আজ একবার রামনগরে ফোন করতে হবে। কুন্তির মা বা লতা বৌদির সঙ্গে কথা বলতে হবে। আমাকে জানতেই হবে ব্যাপারটা কি। আমি ফোন করে কুন্তির মাকে চাইলাম না। ভেবে দেখলাম উনি সাধাসিধে গ্রাম্য মহিলা, ওর মধ্যে এত জটিলতা নেই। বরং এসব ব্যাপারে কথা বলতে হলে কুমকুমের বৌদি লতার সঙ্গেই কথা বলা ভালো। সেও তো কুন্তির বৌদি। কুন্তি তাদের বাড়িতেই মানুষ হয়েছে। দুপুরে অফিস থেকে লতা বৌদিকে ফোন করলাম। লতা বৌদিকে সব কথা বললাম। ওর বৌদি অবাক হয়ে গেল। সে স্পষ্ট গলায় বলল, কি বলছেন ঠাকুর জামাই? আপনি কুমুর কথা বলেছেন, আমি আপনার কথার কোনো উত্তর করিনি, মুখ বুজে থেকেছি। কিন্তু আপনি কুন্তির নামে কিছু বললে আমি কিন্তু শুনবো না। কুন্তি আমাদের খুব ভালো মেয়ে, আপনার কথা কেউ শুনবে না, কেউ বিশ্বাসও করবে না। না না, আমার মনে হচ্ছে আপনার অন্য কোথাও গোলমাল হচ্ছে। ঠিক আছে, আপনি ওর স্বভাবের কথা বলছেন, আমি মেনে নিলাম। হয়তো গ্রামের মেয়ে সহজ সরল, শহরের ব্যাপারে তেমন কিছু বুঝতে পারছে না। কেউ কথা বলেছে, ও হয়তো তার সঙ্গে কথা বলেছে, অথবা বারান্দার ব্যাপারটাও আমি না হয় বাদ দিলাম। একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তাহলে আমি একটা কথা বলি। আমি যেন একটু দম নিলাম। বুঝতে পারছি না আমার এই কথাগুলো বলা উচিত কি উচিত নয়। বললাম, আচ্ছা, কুন্তির সঙ্গে কুমকুমের কি কি মিল আছে বলুন তো? শুধু একটাই মিল, দুজনে মেয়ে, বাদবাকি আর কোনো মিল নেই। স্বভাব চরিত্রে তো নেই। আর দেখতে? আচ্ছা, আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? না, আমি সত্যি বলছি। আমার কখনো কখনো কুন্তিকে কুমকুম মনে হয়। আমার কথা শেষ হওয়ার পরও লতা বৌদি অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি আপনি কুমুকে খুব ভালোবাসেন, তবে ঠাকুরজামাই একটা কথা বলি, আপনার সংসারের মঙ্গল চেয়ে, কুন্তির মুখ চেয়ে আপনি কুমুকে মন থেকে মুছে ফেলুন ঠাকুরজামাই। ও বারমুখ, ও ঘরে থাকার নয়। ওকে না ভুললে আপনাদেরই ক্ষতি হবে ঠাকুরজামাই। কুন্তি খুব ভালো মেয়ে, ওকে কিন্তু আপনি কপাল করে পেয়েছেন। আমার কিছু বলার নেই, আমি চুপ করে আছি। লতা বৌদি বলল, বলছি, আপনার কি কোনো শারীরিক অসুবিধে আছে? থাকলে কলকাতা শহরে বড় বড় ডাক্তার আছে, একটু দেখিয়ে নিন না। আর না থাকলে দেরি না করে একটা সন্তান নিন। আমি বলছি আপনার ভালো হবে। আমি বড় দিদির মতো, আমার এই কথাটা শুনুন, না হলে আবার কোনো বিপদ ঘটবে ঠাকুরজামাই। আপনার কথাটা ভাববো। ভেবেছিলাম আগে একটা ফ্ল্যাট কিনি, ভাড়া বাড়ির গ্লানি সন্তানকে দেব না। মনে হয় কিছু ভুলই করেছি, ভুলও বুঝছি। তারপর আমি কদিন ধরে ভেবেই চলেছি,
আচ্ছা, আমি কি কুমকুমকে বেশি ভালোবাসি? আমি নিজেকে প্রশ্ন করি। মনে হয় হ্যাঁ, তখন আবার নিজেকে নিজে বলি, কুমকুম কি আমার ভালোবাসার মর্যাদা রেখেছে? কুমকুম কি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য? তবে ওকে কেন কুন্তির থেকে বেশি ভালোবাসি? সিরেফ কুমকুম সুন্দরী বলে? নাকি আমিও কুমকুমের সঙ্গে বসবাস করতে করতে মনে প্রাণে সেই সব রাস্তার পুরুষদের মতো লাস্যময়ী কুমকুমের পূজারী হয়ে উঠেছি? হয়তো এসবই আমার ভুল। কুন্তি কুন্তির মতোই আছে, আমি বরং তার মধ্যে কুমকুমের ছায়া খুঁজছি। আমি একদিন ছুটির দিনের সকালে কুন্তিকে বললাম, একটা কথা বলবো, বলো না করবে না? আমি তোমার কোনো কথাই আজ পর্যন্ত না করেছি। তুমি আমাদের বাড়ি থেকে বয়ে আনা কুমকুমের সব জিনিসপত্রগুলো ফেলে দাও। কেন আজ হঠাৎ এ কথা বলছো কেন? এই জিনিস তো আমি তোমার ঘর থেকে চুরি করে আনিনি। বৌদিই বলল এগুলো সব তুই নিয়ে যা, না হলে এখানে পড়ে পড়ে নষ্ট হবে। নষ্ট হয়েছে, আরও নষ্ট হোক। তুমি ওর শাড়ি জামা কাপড় সব ফেলে দাও। তোমাকে আমি কম জিনিস কিনে দিইনি, আরও কিনে দেবো। চলো আমার সঙ্গে, তোমার যা যা দরকার সব কিনে নাও। ঠিক আছে, আমি কালই সব কাজের মাসিকে দিয়ে দেব। না, তুমি কাজের মাসিকেও দিও না। সে ওগুলো আমার চোখের সামনে পড়ে ঘুরবে। সত্যি বলতে আমি কুমকুমের কোনো জিনিসই সহ্য করতে পারি না। আমার শরীর খারাপ লাগে, আমার বুকের ভেতর ধরফর করে। মনে হয় ও যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে। কুন্তি, আমি শান্তি চাই, স্বস্তি চাই একটু। তুমি এতদিন এই কথাগুলো আমাকে বলোনি কেন? আমি জানি তুমি দিদিকে খুব ভালোবাসতে, দিদির কথা ভুলতে পারোনি, আর আমি চাইনি তুমি ওকে ভুলে যাও। ঠিক আছে, আমি 2-1 দিনের মধ্যে ওগুলো বিদেয় করব। তুমি আমাকে দাও, আমি রাস্তায় ফেলে দেবো, যে পারে নিক। ছেলে মানুষই করো না, ওগুলো দিয়ে আমি বাসন নেব, এতে নিশ্চয়ই তোমার আপত্তি থাকবে না। আমি চুপ করে থাকলাম। আমি হয়তো একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি। 2 দিন পরে কুন্তি আমাকে বলল, এই দেখো কত কত বাসন হয়েছে, সব স্টিলের জিনিসই নিয়েছি। জানো, আমি বৌদিকে ফোন করে সব কথা বলে রেখেছি। তবে এ কথা বৌদিকে বলার কি আছে? মা, বলে রাখবো না? ও যদি ফিরে এসে আমাকে বলে আমার শাড়ি জামা কাপড় সব ফেরত দাও, ওগুলো আমার কাছে ছিল, আমি দিয়ে দিতাম। ফিরে এসে ও যদি বলে বর ফেরত দাও? কুন্তি আমাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। ওই বাড়িতে আমরা আর নেই, বাড়ি পাল্টে ফেলেছি আমরা। চলে এসেছি গড়িয়ার দিকে। জায়গাটা একটু নির্জন। গড়িয়া মেট্রো স্টেশন থেকে ডান দিকে বেশ কিছুটা হেঁটে যেতে হয়। আমরা এখন ভালোই আছি। ও, আপনাদের একটা কথা বলিনি, কুন্তি মা হবে, ভালো ডাক্তার দেখছেন। আমি ওকে বললাম বাড়িতে খবরটা দাও। একদিন ও নিজের মুখে ওর মা আর বৌদিকে ফোন করে কথাটা জানালো। আমি ওকে ছুঁয়ে ওর পাশে দাঁড়িয়ে হাসলাম। আমাদের এখন শান্তির সংসার। এর মাঝে আরও একটা ভালো খবর আছে, আমার মা বেশ সুস্থ। পাগলামির লক্ষণটা নেই, একদম নেই বললে হয়তো ঠিক হয় না, তবে কম, অনেক অনেক কম। আমি এই 1.5 বছরে প্রত্যেক মাসেই বাড়ি গিয়েছি। ওই একদিনের জন্য শনিবার গেছি, রবিবার চলে এসেছি, আর প্রতিবারই বুঝেছি আমার মা একটু করে ভালো হয়ে যাচ্ছে। সেই রাতের বেলায় ভয়ঙ্কর হইচই আর করে না। তবে আমাদের দেখলে আমার মা যেন একটু ভয় পেয়ে যায়, ভাবে এই বাড়ি জায়গা জমি আমি সব বিক্রি করে দেব। অবশ্য মায়ের দোষ নেই, মাকে আমি একবার এটা বলেও ছিলাম, তবে মায়ের আপত্তি শুনে আর এগোয়নি। পাগলামি কিছু সামলে নিলেও মায়ের বাতিক এখনো কমেনি। এখনো ছাই কুড়িয়ে আনা ছাই চেয়ে আনার বাতিকটা আছে। আমাদের বাড়িতে এখন ছোট বড় ছাইয়ের ঢিবি চারিদিকে, কোনোটা সাদা কোনোটা কালো। একটা পোড়া পোড়া গন্ধও যেন বাড়ির চারিপাশে ঘুরঘুর করে। শনিবার যখন বাড়ি যাই তখন মনে এক ধরনের আশঙ্কা থাকে, কি জানি গ্রামে গিয়ে মাকে কেমন দেখব। রবিবার দুপুরে যখন রওনা দিই তখন এক আশঙ্কা আমাকে ঘিরে ধরে। মায়ের জন্য ভয় হয়, বয়স বাড়ছে, একা একা থাকে, কিন্তু মা কিছুতে ওই বাড়ি ছেড়ে নড়বে না। আমার গ্রামের বন্ধুদের বলে রেখেছি, ভালো মন্দ কিছু হলে জানাস। ওদের ভরসায় আমি মাকে রেখে আসি। এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে কিছু জ্ঞাতি গোষ্ঠী আছে। আমি একবার মাকে বলেছিলাম, মনীষ দেখে রাখো তো,
এবার এসে বাড়িটা পরিষ্কার করাবো। এ বাড়ি পরিষ্কার আছে, এখানে কাউকে হাত দিতে দেব না আমি। আমি আর বিষয়টা বাড়ালাম না, চুপ হয়ে গেলাম। রাতে শুয়ে মা আমাকে বলল, সুমি, একটা কথা বলবো, রাখবি বাবা? বলো। এ হলো গিয়ে তোর বাপ ঠাকুরদার ভিটে মাটি, এটা বিক্রি করিস না বাপ। আমি হ্যাঁও বললাম না, নাও বললাম না, চুপ করে থাকলাম। আর একটা কথা তুই রাখিস বাবা, যা নিজে পারবি সেইটুকুই হাতে হাতে পরিষ্কার করবি, লোকজন দিয়ে করাস নেড়ে বাপ। 1.5 দিনের জন্য এসে বাড়ি পরিষ্কার করতে বসবো? বলি পরিষ্কার করার দরকারটা কিলো, তাক না, সবাই জানুক এটা পাগলের বাড়ি, ভূতের বাড়ি। খেতি কি বাপু, আমি মরলেও এ বাড়ি ছেড়ে যাবো নেকো, এইখানেই ভূত হয়ে থাকবো। মা, আমার ঘুম পাচ্ছে। কুন্তির এই অবস্থায় আমি 2-3 মাসে বাড়ি যেতে পারলাম না। কুন্তি আমাকে বলেছিল, তুমি যাও, আমার কোনো অসুবিধা হবে না। শেষে কুন্তি একদিন বলল, চলো না একদিন বাড়ি যাই। তুমি যাবে? তাহলে তো খুব ভালো হয়। আমি একটা গাড়ি ভাড়া করি, সকাল সকাল বেরিয়ে যাব। সেদিনটা আমাদের বাড়ি থাকবো। পরের দিন তোমাকে রামনগর রেখে আমি চলে আসব। পরের সপ্তাহে নিয়ে আসবো। না, আমি তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে ফিরে আসব। আর শোনো, গাড়ি ভাড়া করে এক গাদা টাকা খরচ করতে হবে না, আমরা ট্রেনে করে চলে যাই, আমার কোনো অসুবিধে হবে না, ট্রেন জার্নি অনেক ভালো। এসেই ঠিক হলো। রামনগরের বাড়িতে খবর পাঠালাম। আমি পারতাম আমার গ্রামের বন্ধুদের ফোনে আমাদের যাওয়ার খবর মাকে দিতে, কিন্তু তার আর দরকার পড়বে না ভেবে খবর পাঠালাম না। যথারীতি সকাল 6টায় বেরিয়ে পড়লাম। দুপুরের অনেক আগেই পৌঁছে গেলাম। যাওয়ার রাস্তায় বাজার করে নিয়ে গেলাম। কলকাতা থেকে মিষ্টি নিয়েছিলাম। আমি বাড়ি গেলে আমার বন্ধুরা সব সন্ধেবেলা আসে। সারাটা দিন ভালোই কাটলো। তবে একটা জিনিস খুব অসুবিধা হচ্ছিল, আমাদের বাড়ির টিউবওয়েলটা খারাপ। তবে মা রাস্তার কল থেকে অনেক অনেক জল এনে দিল, আমিও জল আনলাম। একটা দিন চলে গেল, কিন্তু মায়ের কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। বললাম, আহা, কুয়োটা পরিষ্কার করে নিলেই তো হয়। খেতে বসে কুয়ো পরিষ্কার করার কথা শুনে মা কেমন যেন রেগে গেল। রাগটা অস্বাভাবিক ধরনের। পারলে আমাকে দিয়ে মায়ের মাথায় হাত রেখে দিব্যি করায়। একটু বিরক্ত লাগছিল। পাগলামির একটা সীমা আছে। বাড়িতে জল নেই, কি কষ্ট, অথচ কিছুতেই কুয়ো পরিষ্কার করাবে না। কুয়োয় কুকুর পড়ে মরেছিল 1 যুগ হলো। তুমি তো কুকুরটাকে তুলেও ফেলেছিলে, তবে কেন কুয়োটাকে নষ্ট করব? না, এ বাড়িতে আর কুয়ো থাকবে নেকো, এ বাড়িতে কোনো কুয়ো থাকবে না। দুপুরবেলা আরও একটা বিশ্রী কাণ্ড হলো। চান করে সে কুন্তি গিয়েছিল মায়ের ঠাকুর ঘরে, কিন্তু একটু পরেই কুন্তিকে যা তা কথা বলে মা বের করে দিল। দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা দুজনে একটু শুয়েছিলাম। তখন কুন্তি বলল, মাকে আমি ঠিক বুঝতে পারি না, উনি দেখলেন আমি ঠাকুর পুজো করতে ঢুকলাম, তখন কিছু বললেন না। আমি দেখলাম ঠাকুরের আসনটা খুব নোংরা, একটু পরিষ্কার করে দিই। যেই হাত দিয়েছি ঠাকুরের আসনে, মা কি প্রচণ্ড রেগে গেলেন। আমি চুপ করে থাকলাম। মনে হলো বাইরে মাকে সুস্থ দেখালেও ভেতর ভেতর পাগলামিটা রয়েই গেছে। জানো, আমার মনে হয় মা কিছু লুকোচ্ছে, আর সেটা ঠাকুর ঘরে আছে। আমি কিছু বললাম না, কিন্তু আমারও মনে হচ্ছে মা কিছুদিন ধরে কোনো কিছু লুকোচ্ছে। কিন্তু সেটা কি? আমি বললাম, তোমার ঠাকুর ঘরে কিছু লুকাচ্ছ মনে হচ্ছে। আমার তো কুয়োটাকে নিয়ে সন্দেহ হয়। ওকে লুকোনোর একটা জায়গা হলো? সারাদিনের ক্লান্তি দুপুরে শুয়ে ফুস করে বিকেল পেরিয়ে গেল। মা যখন আমাদের ডাকলো, তখন সন্ধ্যের অন্ধকার নেমেছে। ঘুম ভেঙে ধরপড় করে উঠে বসলো কুন্তি। বলল, ইস, সন্ধে হয়ে গেল, আমার সাজাই হলো না। কুন্তির কথায় আমি অবাক হলাম। একদিনের জন্য আমরা এসেছি, বাইরে বেরোবো না,
তবে এত সাজার কি আছে? কুন্তিকে দেখলাম কত কিছু নিয়ে বিছানার একধারে সাজতে বসেছে। মা চা করে দিল, বলল, মুড়ি খাবি? অল্প মুড়ি নিয়ে দাওয়ায় বসলাম। মাকে বললাম, এবার কারেন্ট নিয়ে আসবো। গ্রামের সামনের দিকে অনেকেই তো দেখছি কারেন্ট নিয়েছে। তোমাকে একটা টিভি কিনে দেবো। আমার কথায় মুখ টিপে মা হাসল। চা খেয়ে আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকতে গিয়ে আমার শরীরটা কেমন যেন হঠাৎ ভারী হয়ে এলো। অনেক সময় হয় অন্য জায়গার জল শরীরে পড়লে শরীর বেচাল হয়, নাকি অবহেলায় খেয়ে সন্ধে পর্যন্ত ঘুমিয়ে শরীরটা একটু ধসকে গেল। ঘরে ঢুকে দেখলাম কুন্তি জানলার দিকে তাকিয়ে উদাস হয়ে বসে আছে। আমার একটু বাইরে ক্লাবে যাওয়ার ইচ্ছে ছিল। কুন্তি কেমন বিষাদগ্রস্ত হয়ে বসে থাকতে দেখে ঠিক করলাম, না, কুন্তিকে ছেড়ে বাইরে যাব না। বললাম, এই অন্ধকারে ভালো লাগছে না, দাঁড়াও, রতন যতীনদের ফোন করে বাড়িতে ডাকি, বাড়িতে আড্ডা মারবো। না, কাউকে ডাকবে না। কেন? আমি ওদের সামনে ওই অবস্থায় বেরোতে পারবো না। কি অবস্থা? ধুস বোকা। কি অবস্থা তুমি বোঝো না? ওই এক পেট বাচ্চা নিয়ে কোনো পুরুষ মানুষের সামনে বেরোনো যায়? এটা কি ধরনের কথা? ছি ছি কুন্তি, সন্তান ভগবানের আশীর্বাদ। সন্তান না ছাই, ভগবানের আশীর্বাদ। আমি সন্তান চাই না, কখনো সন্তান চাইনি। সব তোমার জন্যে হয়েছে, তোমার জন্যে আমার এই কষ্ট। কুন্তি বিছানায় পা ছড়িয়ে কাঁদতে বসল। কাঁদতে কাঁদতে কুন্তি মাথা ঠুকছে আর বলছে, ইস ম্যাগো, আমার শরীরটার কি দশা হবে? আমি মরবো মরবো। কিছুতেই আমি কোলে কাকে বাচ্চা কাচ্চা নিয়ে কুচিত হতে পারবো না। আমি বোকার মতো কুন্তির পাশে বসে থাকলাম। চারিদিকে কেমন সব ওলট পালট হয়ে যাচ্ছে। না, ওদের আর ফোন করলাম না। রাত বাড়ছে। এখানকার রাত যেন বড় বেশি অন্ধকার আর বড় বেশি নিস্তব্ধ। ও বউ, তোকে বড় ভালোবাসি রে। ও বউ, তোকে মাংসের মেটে দুবো, মাছের পেটি দুবো। না, আমি খিচুড়ি খাবো। ও বউ, কতদিন পরে তুই এলি রে, খিচুড়ি খাবি না কেন? আসবো না, না এলে তোর হাড় জোড়া তো। ও বউ, মাছের মুড়ো খাবি? না। মুড়ো খা না। না। তবে নেজা খাবি বুঝি? তোর মুড়া খাবো। আমারটা খাবি তো খা 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 খা, আমারটা খাবি। হি হি হাসির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি পাশ ফিরে দেখলাম কুন্তি বিছানায় নাই। উঠে বসি। আমার চোখ থেকে সবটুকু ঘুম উড়ে গেছে। একটা মায়ের গলা, আর একটা কি কুন্তির গলা? আমি শুয়ে শুয়ে অন্ধকার দেখি। ঘরের অন্ধকার বাইরে আলো এসে একটু একটু করে ধুয়ে দিচ্ছে। রাত কত হবে? ঘড়ি কোথায় গেল? হঠাৎ মনে হলো কি হবে জেনে আমি এখন অন্ধকারের ভেতর তলিয়াছি কেন? সারা শরীরে অসহ্য ব্যথা। কুন্তি কেন এত রাতে মাছের মুড়ো লেজা করছে? ও তো আমার পরই খেয়ে নিল। তবে তুই আমার মুড়া খাবি কেন? তুই ছাই খা, তোর মুখে ছাই, ছাই খা তুই। ছাই দিয়ে যে আমার মুখ বন্ধ করতে পারবি না রে বুড়ি। ও বউ, তুই চা খেতে চাস, আমি তাই দেব। তুই মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। কেন আমার মুখে ছাই দিবি না? দে দে, ছাই দে। ও বউ, ও বউ, তোর মুখে খিচুড়ি দে বললো, খিচুড়ি। আমি কোনো রকমে নিজেকে ঠেলে তুলি। একটু একটু করে রান্নাঘরের দিকে এগিয়ে যাই। আড়াল থেকে দেখি রান্নাঘরে মা আর কুন্তি দুজনেই পা ছড়িয়ে বসে আছে। দুজনেরই চুল খোলা। আমি এখান থেকে মায়ের মুখটা দেখতে পাচ্ছি। মায়ের মুখের অজস্র বলি রেখা। কুন্তির মাথা ঘাড় ছাপিয়ে ঝাঁকড়া চুল পিঠের উপর ঝাঁপিয়ে পড়েছে। হঠাৎ আমার মনে হলো এ যেন ঠিক কুন্তির চুল নয়, কেননা কুন্তির চুল আরও লম্বা, সোজা। এ চুল যে ঠিক পেছন থেকে ব্লাউজের পিঠে সমান হয়ে আছে। এই চুল আমি চিনি,
আমি নিজের বুকে হাত দিয়ে কঠিন হয়ে দরজার আড়ালে দাঁড়ালাম। আমার শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যাচ্ছে। আমি কি দেখছি? ও বউ, আমি তোর জন্য খিচুড়ি বসাবো রে। আগে দে খাই। ও বউ, মুখটা বন্ধ কর বউ, আমার ছেলে যে ঘরে ঘুমায়। আমিও তো তারে ঘুম পাড়িয়ে এলাম। কতদিন পর তোর ছেলের পাশে একটু শুলাম। ও বউ, আমার ছেলে ভালো, মিথ্যে কথা লিখে কেন তাকে জেল কাটাবি বউ? কেন তাকে ফাঁসিতে চড়াবি? তোর ছেলে কিন্তু জেল খাটবে, ফাঁসিতে চড়বে। আমার বাপ দাদা কেউ তাকে ছাড়বে না। সবাই জানবে তাদের ভালো মানুষ জামাই আমায় কুয়োয় ফেলেছে। কুন্তির কথা শুনে আমি চমকে উঠি। কি বলছে কুন্তি? আমি কাকে ফেলেছি কুয়োয়? কুন্তি কেন আমার নামে এমন মিথ্যে কথা বলছে? আমি পাষাণ, নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। বউয়ের কথা শুনে আমার মা মাটির মেঝেতে মাথা ঠুকে কাঁদে। ও বউ, টাকা মিথ্যে কথা বলিস বউ? আমার ছেলে তো তখন শহুরে ছিল, সবাই জানে। সেদিন তোর ভালোবাসার লোক এলো না, তুই সকাল থেকে বাক্স গুছিয়ে সেজে গুজে বসে থাকলি। তারপর দুপুর থেকে হাত পা ছড়িয়ে কাঁদলি। তারপর তো সব রাগ গিয়ে পড়লো আমার ছেলের ওপর। ভালোবাসার মানুষের নাম নিতে পারলি নেকো। খস খস করে চিঠি লিখলি, মিথ্যে মিথ্যে সব দোষ দিলি আমার বাচ্চারে। ওর হাসি যেন ভেঙে ভেঙে ছড়িয়ে পড়ল চারিদিকে। একটা রাতচরা পাখি ট্রি ট্রি করে উড়ে গেল। ডানার ঝাপটে ঝাপটে বাদুর ঢুকে পড়ছিল ঘরের ভেতর। আমার শরীরের সব রক্ত জল হয়ে যাচ্ছে। বউ হি হি করে হাসলো আর হেসেই চললো, হেসেই চললো। বেশ করেছি, বেশ করেছি। হ্যাঁ, আমি সুইসাইড করেছি। সবার ওপর রাগ করে ওই কুয়োয় ঝাঁপ মেরেছি। কিন্তু তোর ছেলেকে তো আমি ছাড়বো না। মিথ্যে হলেও আমি তাকে ফাঁসিয়ে গেছি। ওই চিঠি পেলে সবাই জানবে আমার বর আমাকে মারতে চায়, আমাকে কুয়োয় ফেলে মেরেছে। ও বউ, এত মিথ্যে কথা দমে সইবে? বল না রে, এত মিথ্যে কথা দমে কি সয়? আমার ছেলে তো কখনো তোকে মারতে চায়নি কো, তোকে কত ভালোবাসতো। কলকাতা থেকে ছুটে ছুটে আসতো তোর কাছে। বেশ করেছি, বেশ করেছি, লিখেছি, সব মিথ্যে লিখেছি। সমীর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় কুয়োয়। ও বাপ, বাঁচাও আমারে, এসব লিখেছি। আমার স্বামী সমীর আমাকে আগুনে পুড়াতে চায়। ও মা, বাঁচাও আমারে। আমার স্বামী সমীর কীটনাশক খাওয়াতে চায়। ও দাদা, বাঁচাও আমারে। শয়তান বুড়ি, তুই ঠাকুরের আসরের নিচে গুজে রেখেছিস আমার সেই চিঠি। আমি হাত দিতে পারি না, নইলে আমার লেখা ওই চিঠি আমি উড়িয়ে দিয়ে ফেলে দিয়ে আসতাম ডিএমের টেবিলে। সবাই এতদিনে জেনে যেত, আমার মিথ্যে কথা ড্যাং ড্যাং করে সত্যি হয়ে যেত। কর বউ, কর, তাই কর। তোর মিথ্যে কথাকে সত্যি কর। ও বউ, আমি সেই কাগজ তোকে এনে দিই, তুই আমার ছেলের নাম কেটে আমার নাম বসা। তুই আমার নামে মিথ্যে বল, আমি সব মাথা পেতে নেব। আমি কোনো প্রতিবাদ করব না। আমি জেলে যাই, আমার ফাঁসি হোক, আমি মা হয়ে ফাঁসিতে চড়ি। মা হয়ে আমি কি করে দেখিল আমার ছেলে মিথ্যে মিথ্যে মরছে? আমি ওর মা হয়ে কি করে দেখব? আমি তোকে চাই না রে বুড়ি, আমি তোর ছেলেকে চাই। ও আমাকে কলকাতায় নিয়ে যায়নি, আমার নামে নালিশ করেছে বাপদাদার কাছে। ওদের জন্য আমার ভালোবাসার লোক এলো না, পালিয়ে গেল ভয়।
আমি কত সেজে দাঁড়িয়ে থাকলাম, আমি বাক্স গুছিয়ে রাখলাম, সে এলো না। তোর ছেলের জন্য আমার ভালোবাসার লোক ভয় পেল। হায় 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 হায়। ছি 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 ছি, সব কথা বলে না বউ। ছি ছি ছি, সব কথা বলে না, মুখ বন্ধ কর বউ। এই আমি তোর জন্য খিচুড়ি বসাচ্ছি, গোটা গোটা পেঁয়াজ দিচ্ছি, এত বড় আলু দিচ্ছিল, শুকনো লঙ্কাও দিচ্ছি। রোগরে খাস, গন্ধরাজ লেবুর পাতা এনে দেব, ভাতের পাশে রেখে দিবি, বেশ বাস ছাড়বে লো, বেশ বাস ছাড়বে। আমার মা ওঠে, আমার মাকে দেখি, মা যেন এক রাতে ভেঙে চুরে কত বুড়ি হয়ে গেছে। আমার মা কোমর ভেঙে হাঁটে, হাঁড়ি হাতড়ে চাল বের করে, ডাল তোলে, রান্নাঘরে চরচর করে জল ফেলে চাল ডাল ধোয়, তারপর উনুনে খিচুড়ি বসায়। আমি দেখি আগুনহীন উনুনে চাল ডাল বসেছে। রান্না বসিয়ে মা এসে আবার পা চড়িয়ে বসে, কুন্তির মুখোমুখি বসে। খিচুড়ি হোক, খাবি? তোর ছেলেকে ডেকেও খাওয়াবো। না বউ, না না, ও কাজটা করিস না লো, ও কাজটা করিস না। স্বামী খাবে না, আমি একা একা খাবো? ওরা স্বামী স্ত্রী মাছ ভাত খেয়ে ঘুমোচ্ছে, খালি চইলে যাবে, তুই আর আমি থাকবো। শাউরি বউয়ে মিলে খিচুড়ি করবো আর খাবো। লক্ষ্মী মা আমার। ওরা আর যাবে না, ওরাও এখানে থাকবে। কি কথা বলিস বউ? ওরা কেন থাকবে? ওদের যে কলকাতায় বাড়ি, ছেলে না কাজে গেলে মালিক খুব রাগ করবে, ওকে শাস্তি দেবে রে বউ, কান ধরে দাঁড় করিয়ে রেখে দেবে ওদের, ওদের দুইটিকে ছেড়ে দে। দুটি কি গো? তিনটি। তোমার ওই বউয়ের পেটে যে একটা ঢুকে বসে আছে, সে তো এখনো লড়ে চড়ে। বউ, বউ, ওদের ক্ষতি করিস না বউ, ওদের ক্ষতি করিস না, ওদের ক্ষতি করিস না। ক্ষতি করবো না গো শাউরি, এবার আমি ভালো হয়ে থাকবো। তোমার ছেলে আর আমি কুয়োতে থাকবো, আর তুমি থাকবে ওই বউ আর নাতিনির ঘরে। না বউ, না, তুই এটা করবি না। লক্ষ্মী মা আমার, এরম করে না বউ আমার, করে না। আজ কেউ আমায় আটকাতে পারবে না। আগে বরকে ডেকে নিয়ে এসে খিচুড়ি খাওয়াই, তারপর ওদের টানবো। বউ ঝাঁকড়া চুল তোলপাড় করে মাথা ঝাঁকায়, আমার বুকের ভেতর কাঁপে। ও কি আমাকে ডাকবে এক্ষুনি? আমি কি ছুটে পালাবো এ বাড়ি ছেড়ে? কিন্তু এখানে যে ওর সামনে আমার মা বসে, কিন্তু কুন্তি কোথায় গেল? আমি ওদের ছেড়ে কি করে পালাই? ঠিক আছে বউ, ঠিক আছে, তবে তোর কথা থাকলো। আগে তুই খিচুড়ি খাবি, তারপর ওদের টানবি। তোর কথার অনুত্যাগ করিস না বউ, আগে খিচুড়ি বল আগে খিচুড়ি। ঠিক আছে, খিচুড়ি আগে খাবো, তারপর ওদের টানবো। সত্যি বলছিস বউ? সত্যি কর। সত্যি সত্যি সত্যি। এই নাও শাউরি, 3 সত্যি দিলাম। বউয়ের কথা শেষ হওয়ার আগেই আমার মা ছিলে ছেঁড়া ধনুকের মতো ঠিকরে ওঠে। ছাই খাবি? ছাই, তুই ছাই খাবি? খাড়ি ছাই বসিয়েছি, আমি থাকতে তুই আমার ছেলের বউ নাতিরে খাবি? তোকে ছাই দেব, ছাই খা, ছাই। আগে খিচুড়ি দে শাউরি। আমার মা কোমর সোজা করে উঠে দাঁড়ায়, শক্ত হাতে নেভা উনুনে বসানো হাঁড়ি তুলে ছুঁড়ে মানে বউয়ের দিকে। আমি চিৎকার করে উঠি, মা! বউ আমার গলার আওয়াজ শুনে ঘুরে তাকালো। এ কি, এ যে কুন্তি তখন মাথা ঝাঁকিয়ে যাচ্ছে, গো গো করে এক অপার্থিব আওয়াজ করছে। আমার মা মুঠো মুঠো ছাই এনে কুন্তির মুখের ভেতরে ঠেসে দিচ্ছে। বাইরের গাছপালায় পাখি ডাকছে আর্তস্বরে। ডানার ঝটপটানিতে আমাদের সব কথা হারিয়ে যাচ্ছে। আমি মাকে আটকানোর চেষ্টা করি,
পারি না, মায়ের গায়ে অসুরের শক্তি। মা আমাকে ছিটকে ফেলে দেয়, আমার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। মা উনুন থেকে চেলা কাঠ বের করে এগিয়ে যাচ্ছে কুন্তির দিকে। আমি হামাগুড়ি দিয়ে এগিয়ে যাই মায়ের দিকে। মাকে থামাতে হবে। মা, ও কুমকুম নয়, ও কুন্তি। মা চেলা কাঠ তুলে মারতে যাওয়ার আগে আমি কুন্তিকে আড়াল করি। মায়ের হাত মাথার উপর থেমে যায়। আমার আড়াল থেকে মাকে দেখে কুন্তি হাসছে। ভয়ঙ্কর সে হাসি, আমার দুকান যেন কালা হয়ে যাবে। কুন্তি আমাকে দুহাতে জড়িয়ে ধরেছে। ওবার আমি তোকে কিছুতেই ছাড়বো না। আমি অবাক হয়ে কুন্তির দিকে তাকাই। কুন্তি উঠে দাঁড়ায়, আমাকে ছেড়ে টলতে টলতে এগিয়ে যায় কুয়োর দিকে। আমি দৌড়াই, কুন্তিকে আটকানোর চেষ্টা করি। কুন্তি আমাকে ঠেলে ফেলে দিয়ে কুয়োয় ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। আমি কুন্তিকে জড়িয়ে ধরে কুয়োর হা মুখ থেকে সরিয়ে নিয়ে আসি, কিন্তু কুন্তির গায়ে কি অসম্ভব জোর। আমি কতক্ষণ ওকে আটকে রাখবো? ও ছুটে যেতে চাইছে কুয়োর খোলা মুখে। কি ভয়ঙ্কর অন্ধকার সেই কুয়ার হা মুখ, যেন হা হা করে এগিয়ে আসছে আমাদের গিলে খেতে। আমার মা আমাকে চিৎকার করে বলে, ওকে ওকে ছেড়ে দে সমী, ও কুয়োয় ফিরে যাক, ওকে ছেড়ে দে। আমি বর নিয়ে যাবো রে বুড়ি। আমি কাকে ছেড়ে দেবো মা? এ যে কুন্তি, আমার স্ত্রী, আমার সন্তানের মা। ছাড় কোকা, ওকে ছাড়, ছেড়ে দে, ওকে যেতে দে রে। নিয়ে যাব, আমি নিয়ে যাব। আমার মা চিৎকার করে চলে, কুন্তি চিৎকার করে চলে। তীক্ষ্ণ চিৎকার রাতের আধার চিরে চিরে চারিদিকে ছড়িয়ে পড়ে। এমন চিৎকার আমি আগে কোনো দিনও শুনিনি। আশপাশের দূরে দূরে বাড়ি থেকে একটা একটা করে আলো আমাদের বাড়ির চারপাশে এগিয়ে আসে। ক্রমশ আমাদের বাড়ি ঘিরে ধরে তারা আমাদের উঠোনে ঢুকে পড়ে। তাদের হাতে হেরিকেন, হ্যাজাক, লম্ফ। আমি কুন্তিকে চেপে ধরে আছি কুয়োর পাড়ে। কুন্তি আমাকে টেনে নিয়ে যেতে চাইছে কুয়োর মুখে। সব আলো এখন কুয়োর পাড়ে। কুন্তির সারা শব্দ নেই। কুন্তি যেন লোকজনের আলোয় আলোয় ঘুমিয়ে পড়ছে। আমি ওদের বলি, কুন্তি অসুস্থ হয়ে পড়েছে, ওকে ওকে ধরে নিয়ে যেতে হবে। সকলে একটু ওকে ধরো। সবাই মিলে ধরাধরি করে কুন্তিকে দাওয়াই এনে তোলে। আর তখনই আমি এক উঠোন ভরা আলোর মধ্যে দেখলাম আমার মা উঠোন থেকে টলতে টলতে ঠাকুর ঘরের দিকে গেল। যেমন গেল ফিরেও এলো দ্রুত। মায়ের হাতে একটা কাগজ। মা টলতে টলতে এসে দাঁড়ালো উঠোনে। মা কাগজটা খুব তীক্ষ্ণ চোখে দেখল, দেখে নিয়ে মুখে ঢুকিয়ে দিল। আমাদের সবার সামনে সেই সাদা কাগজটা খচখচ করে চিবিয়ে খেলো। রান্নাঘর থেকে এক ঘটি জল নিয়ে এসে এক বুক ভাসিয়ে জল খেলো। তারপর গ্রামের লোকজনের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, ওই কুয়োতে আমার বউ আছে, আমার বউ আছে, তোরা ঘুরে দেখ দেখ, আমি ওকে কুয়ে ফেলে মেরেছি। মা, তুমি এত বড় মিথ্যে বলো না। ওদের বলো কুমকুম আত্মহত্যা করেছে। আর পারবি না বউ, আর পারবি না। তো সব খেলা আমি আজ শেষ করে দেব। আমি ফাঁসিতে চড়বো, আমি জেল খাটবো, তোর স্বাদ আমি পূরণ করতে দেব না। আমার মায়ের চোখ ভেসে যাচ্ছে জলে। ভোর হতেই কুয়ো খোঁড়া হলো। ছাইয়ে ছাইয়ে বুঝে আসা কুয়ো থেকে কুমকুমের হাড়গোড়ো উঠে এলো এক সময়। পুলিশ আমাকে ডাকলো শনাক্ত করার জন্য। স্বামী হিসেবে আমি প্রথম শনাক্ত করব। ওর বাবা দাদার কাছে খবর গিয়েছে, ওরাও নিশ্চয়ই এবার এসে পড়বে। আমি শনাক্ত করতে এসে থমকে দাঁড়ালাম। কুমকুমের হাড়ের হাতে কুন্তির সেই উঁচু নিচু এবড়ো খেবড়ো হাড় সাদা খসখসে সিনেমা হলে ছুঁয়ে ফেলা সেই ঝিনুকের বালাখানা
নতুন, এক ফোঁটা মাটি ছাই লেগে নেই। আমার পাশে দাঁড়িয়ে কুন্তি, ওর দুটো চোখ বিস্ফারিত। আমি কুন্তির হাত চেপে ধরি। কি নরম, রক্ত মাংসের, মানুষের। আমি কুন্তির হাত চেপে অবাক হয়ে কঙ্কাল হাতের বালার দিকে তাকিয়ে থাকি। এই কঙ্কাল হাতে বালাখানা এলো কেমন করে? শুনলেন জয়ন্তদের লেখা কঙ্কাল হাতের বালা। গল্প পাঠে রূপঙ্কর, কুন্তির ভূমিকায় বর্ণিশা, সমীরের মা অস্মিতা, কুমকুম বর্ণালী, অজিত ও যতীনের ভূমিকায় ইন্দ্রনীল, লতা ও সমীরের শাশুড়ি ঋতুপর্ণা, ঘণ্টে নীল, বোন অধ্যায়, বিল্টু সৌরভ, কুমকুমের দাদা অভিষেক। গল্পের সাউন্ড ডিজাইনে সায়ন, পোস্টার ডিজাইনে শুভদীপ, ভিডিও ডিজাইনে দীপক, স্ক্রিপ্ট এবং গল্পের অডিও রূপান্তর দিশানি, প্রসন্ন গল্পের সূত্রধর এবং সমগ্র পরিচালনায় আমি কুন্তল। পরিবেশনায় টিম বিভা ক্যাফে। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।